আজকে ক্লাসটা শুরু করছি। আজকে একদম বেসিক লেভেলের ক্লাস, তো যারা জুনিয়র আছে তাদেরকে নিয়েই শুরু করছি। অন্যদিন যেরকম সিনিয়রদের ক্লাস হয় সেরকম সিনিয়রদের ক্লাসটা হবে। ওখানে তো রোহন আছে, রোহন জয়েন করতে পারবে, ঠিক আছে। বাবাইও চেষ্টা করলে পারবে, অসুবিধা নেই। তো আজকে আমরা একদম শুরু থেকে করছি, মোটামুটি যারা একদম প্রথম থেকে করতে চাইছে তাদের জন্য, ঠিক আছে। তো শুভদীপ, দক্ষিণের নামটা আসছে তো ওই জন্য অসুবিধা হচ্ছে, ঠিক আছে। শুভদীপ, জ্যোতিষে ভাব কতগুলো আছে জানা আছে? কটা ভাব আছে? 12টা ভাব। 12টি ভাব। কি কি ভাব? হ্যাঁ, একদম ঠিক, 12টা রাশি। 12টা রাশি তো এবার 12টা রাশি থেকে তো আমরা ভাব বলবো না, আমরা লগ্ন থেকে ভাবটা বিচার করবো। মানে যার যেটা লগ্ন হবে, যে কারোর যা খুশি লগ্ন হতে পারে, 12টা রাশির মধ্যেই তো একটা লগ্ন হবে। কারণ হয়তো তুলা লগ্ন হলো, তা তুলা তখন হবে তার প্রথম ঘর, বৃশ্চিক হবে তার দ্বিতীয় ঘর, এইভাবে চারটা ঘুরতে থাকে। মানে 12টা রাশির মধ্যে যেটা হয় লগ্ন, সবসময় সেটা হয় ফার্স্ট হাউস। তো প্রথম ভাব মানে লগ্ন ভাব থেকে কিছু কিছু জিনিস বিচার হয়, দ্বিতীয় ভাব থেকে কিছু কিছু জিনিস বিচার হয়, তৃতীয় ভাব থেকে কিছু কিছু জিনিস বিচার হয়, প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদাভাবে বিচার হয়। তো যেহেতু আমরা আলাদা আলাদাভাবে বিচার করব, আমাদের জেনে নিতে হয় যে কোন ভাব থেকে কি বিচার করব। এটা তো আমরা বুঝতে পারি না। একটা সিম্পল ফর্মুলা আছে, কি তন ধন সহোদর বন্ধু পুত্র শত্রু পত্নী মৃত্যু ধর্ম কর্ম আয় ব্যয়। এটা হলো একটা নর্মাল ফর্মুলা। তো জ্যোতিষ শেখার ফার্স্ট স্টেজ হলো এটা, যে ফার্স্ট হাউস থেকে আমরা তন বিচার করব, মানে শরীর বিচার করব। সেকেন্ড হাউস থেকে আমরা ধন বিচার করব। এই ধনটা কীরকম ধন সেটা আমাকে তখন ডেপথে ঢুকতে হবে। এটা ওই শুধু একটা কথা বলে বোঝানো যাবে না। লিকুইড ক্যাশ সেটা আমরা বলতে পারি, কিন্তু ফিক্সড অ্যাসেট নয়, স্থাবর সম্পত্তি নয়। আচ্ছা, ওটা বলে দেব, তাহলে লিখে নিন। তন, তারপরে ধন, মানে সেকেন্ড হাউস থেকে ধন, থার্ড হাউস থেকে সহোদর। সহোদর মানে কি? এক্স্যাক্টলি আমার পরে যার জন্ম, মানে যে জাতকের বিচার হবে লগ্ন থেকে। ধরুন এখন বাবাইয়ের আমি জন্মছক বিচার করছি, তো বাবাইয়ের ঠিক পরে যে জন্মেছে, বাবাইয়ের হয়তো নিচে 2 ভাই আছে, তো বাবাইয়ের পরে যে জন্মেছে তাকে বিচার করার জন্য কিন্তু বাবাইয়ের লগ্নের সাপেক্ষে বাবাইয়ের থার্ড হাউস বিচার করব। কিন্তু তারপরে যে ভাই তাকে কিন্তু আর থার্ড হাউস থেকে বিচার করব না, সেটা তখন আবার থার্ডের থার্ড হয়ে যাবে, ঠিক আছে। সেগুলো পরে আসবো, এত গভীরে আজকে ভিতরে অত ভিতরে ঢুকবো না। আজকে যেহেতু আপনাদের প্রিলিমিনারি লেভেলের ক্লাস, আমি সেইভাবেই করাচ্ছি। ভিডিওগুলো কেউ বন্ধ করে দেবেন না, ভিডিওগুলো অন করে রাখবেন। এনিওয়ে, তো যেটা বলছিলাম, তন ধন সহোদর, তারপরে ফোর্থ হাউস হচ্ছে বন্ধু ভাব। ফোর্থ হাউস থেকে অনেক কিছু বিচার হয়, কিন্তু আমরা মনে রাখার জন্য চট করে লিখে রাখি, যেটা ফর্মুলাটা, সহজ ফর্মুলাটা সেটা বলে দিচ্ছি। তন ধন সহোদর বন্ধু, 5 নম্বর হচ্ছে পুত্র, মানে সন্তান স্থান। বন্ধু পুত্র শত্রু, 6th হাউস হচ্ছে এনিমি হাউস। 7 নম্বর ঘর হচ্ছে পত্নী। সপ্তম ঘর থেকে, সে যদি পুরুষ হয় তার স্ত্রীকে বিচার করা হবে তার সপ্তম ঘর থেকে, সে যদি স্ত্রী হয় তার হাজবেন্ডকে বিচার হবে তার সপ্তম ঘর থেকে। মানে বিবাহ রিলেটেড কিছু। আবার রিলেটেড মানে শ্বশুর বাড়িকে আবার ধরে নেবেন না, শ্বশুর বাড়ি আবার কিন্তু বিবাহ রিলেটেড স্যার বলেছিলেন, তাহলে শ্বশুর বাড়ি আমি জানি না, কেউ দেখাতে এসেছে শ্বশুর বাড়ি কোথা থেকে বিচার হয়, তাহলে শ্বশুর বাড়িটাও 7, ওরকম ব্যাপার না। শ্বশুর বাড়ি কিন্তু আবার সেকেন্ড হাউস, সেগুলো পরে আসবো ডিটেলে। বিবাহ অনলি ওয়াইফ, বিবাহ এইটুকুনি জায়গাটা বিচার হবে সপ্তম ঘর থেকে। অষ্টম ঘর হচ্ছে আমাদের মৃত্যু। এই অষ্টম ঘরের অনেক ব্যাপার আছে। আচ্ছা, আগে একটুখানি অষ্টম ঘরটাকে জাস্ট একটু না এলাবোরেট করলে হয় না, একবারে বাদ দিয়ে চলে গেলে হয় না। অষ্টম ঘর মানে মৃত্যু, মানে আমার মৃত্যু সেটা ডিপেন্ড করবে আমার লগ্নের অষ্টম ঘর থেকে। শুধু তাই নয়, মৃত্যুতুল্য যন্ত্রণাটাও, আমার সাফারিংটাও কিন্তু অষ্টম ঘর থেকে বিচার হবে।
আরও অনেক কিছু আছে। একটা মানুষ সঙ্গে তাহলে অষ্টম ঘর যদি শুধু মৃত্যু হয়, তাহলে অষ্টম ঘর কি শুধু মৃত্যুর সময় অ্যাক্টিভেট হবে, বাকি তার আর কোনো কাজ নেই? অনেক কাজ আছে, কিন্তু মনে রাখার জন্য শর্ট ফর্মুলা হলো মৃত্যু। 9 নম্বর হচ্ছে ধর্ম, 10 নম্বর হচ্ছে কর্ম, 11 নম্বর হচ্ছে আয়, এবং 12 নম্বর হচ্ছে আমাদের ব্যয় স্থান, খরচ। ঠিক আছে? এবার কিভাবে বিচার হয়, কিভাবে বিচার করতে গেলে তো একটু জ্যোতিষ শিখতে হবে। তাও কিছুটা ছোট ছোট ফর্মুলাগুলো আজকে আমি বলে দেব, কিভাবে সহজে ছোটভাবে আপনারা বিচার করতে পারবেন। এখন ফার্স্ট হাউস সম্বন্ধে 2-4টে কথা বলে নিই। ফার্স্ট হাউস তো আমরা বলেছি কি, আমাদের তন, শরীর। তো একটা মানুষের শরীর স্বাস্থ্য কেমন যাবে, তাকে দেখতে কেমন হবে, তার উচ্চতা কেমন হবে, তার মুখমণ্ডল কেমন হবে, সবই কিন্তু আমরা ফার্স্ট হাউস থেকে বিচার করব। ঠিক আছে? ইভেন তার মাথা, মস্তিষ্ক, তার বুদ্ধি, ঠিক আছে, সেটাও কিন্তু ফার্স্ট হাউস থেকেই বিচার হবে। ঠিক আছে? এখানে আবার গভীর বুদ্ধি অনেক কিছু চলে গেলে আবার অন্য হাউস চলে আসবে, কিন্তু ফর ইনস্ট্যান্স আমি জাস্ট একটা উদাহরণের জন্য বলি, একটা মানুষ কীরকম সাধারণ বুদ্ধি নিয়ে জন্মাবে, সে কি মানে বোকা হবে না চালাক চতুর হবে, সহজে বুঝবে না বুঝবে না, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ইন জেনারেল ফার্স্ট হাউস থেকে বিচার করব। তারপরে আবার এখানে ফিফথ হাউসের খেলা ঢুকে যাবে, সেগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। যাই হোক, শরীর, বর্ণ, কি কি লিখে রাখুন: শরীর, বর্ণ, মান, যশ, রূপ, তার কেমন মেজাজ, মানে মুড তার। এখন যদি দেখুন, একটা উদাহরণ দিয়ে একটা ছোট্ট করে বলার চেষ্টা করি। লগ্নেই যার চন্দ্র আছে, চন্দ্র কেমন গ্রহ? চন্দ্র তো একটা ফাস্ট মুভিং প্ল্যানেট। একটা ফাস্ট মুভিং প্ল্যানেট মানে কি করে? সে সবসময় চেঞ্জেবল, ফ্লেক্সিবল হয়। ঠিক আছে? তো এরা খুব মুড সুইং করে, এদের চটচট করে এদের মুড সুইং করে যদি কারো লগ্নে চন্দ্র থাকে। ঠিক আছে? আর আমাদের সোল, আত্মার কারক গ্রহ, মানে আত্মার কারক গ্রহ না, আত্মার কারক ঘর যেটা, সেটাও কিন্তু ফার্স্ট হাউস মানে লগ্ন। ঠিক আছে? ফার্স্ট হাউস নিয়ে আমি খুব একটা ডিটেলে কিছু বলছি না। ফার্স্ট হাউসটা আর একটু ডেপথের ক্লাসে ঢুকে ফার্স্ট হাউস নিয়ে অনেক কিছু আলোচনা করব। আগে সেকেন্ড হাউসটা নিয়ে আমরা বলি। সেকেন্ড হাউস থেকে আমরা কি শিখেছি? সেকেন্ড হাউস থেকে আমরা ধন শিখেছি। তো কি লিখলাম? সেকেন্ড হাউস ধন। এই ধনটা মোস্টলি ইউজ হয় কিন্তু ফ্লো ক্যাশের উপরে, মানে যেটা আমাদের হাতে থেকে যাতায়াত করে, ডেলির টাকা যেটা আমরা খরচ করি সব সময়, আমাদের ছোটোখাটো সঞ্চয়, লিকুইড ক্যাশ, ছোটোখাটো সঞ্চয়, বড় সঞ্চয় নয়, ছোটোখাটো সঞ্চয়। ঠিক আছে? সেইগুলো কিন্তু ধন ভাব থেকে বিচার করি। আবার অনেকে বলেন যে এখান থেকে আমরা একটা মানুষের জীবনের যাবতীয় ধন বিচার করি। আছে, আমরা বিচার করব। সেটা কখন করব, কি কেসে করব, কোন কেসে করব না, এগুলো যখন আরও ডেপথে ঢুকবো সব শিখবো। সবে মাথার মধ্যে আমি টাচগুলো দিয়ে যাচ্ছি। কেন দিয়ে যাচ্ছি? যাতে একটা মোটামুটি একটা ধারণা তৈরি হয়, একটা বেস তৈরি হয়। সেই বেসের উপর দাঁড়িয়ে তো আমরা শিখবো। ঠিক আছে? আচ্ছা, আর কি কি এখানে আমরা আত্মীয় স্বজন বিচার করব। কীরকম বিচার করব আত্মীয় স্বজন? বেশিরভাগটাই বিবাহের পরবর্তী, মানে ম্যাটার্নাল যে সমস্ত রিলেটিভ হবে, বা বিবাহের পরবর্তীকালে যে সমস্ত রিলেটিভ হবে, সেই রিলেটিভগুলো কিন্তু আমরা সেকেন্ড হাউস, মূলত শ্বশুর বাড়ি বিচার করি। একটা জিনিস ভালো করে দেখুন, কেউ যদি ম্যারেজ ম্যাচিং করাতে আসে, আপনার কাছে এসে বললো, দেখবেন এখনকার জ্যোতিষের প্রায় প্রয়োজনীয়তা এই জায়গায় এসে আটকে গেছে। কখন আসছে? যে বেশিরভাগই দেখছি শুধু ম্যারেজ ম্যাচিংয়ের সময় লোকে এসে জ্যোতিষের কাছে আসে, আর খুব সমস্যায় পড়লে জ্যোতিষের কাছে আসে। না হলে কিন্তু একটা মানুষের জ্যোতিষের কাছে খুব একটা আসার প্রয়োজন হয় না। আর কারা আসে? দেখেছি যে যাদের ছেলেরা 11-12-এ পড়ছে বা মাধ্যমিক দিচ্ছে, এই রকম অবস্থায় বাবা মারা আসে যে আমার ছেলেকে কোন কেরিয়ারে দিকে নিয়ে যাব, কোন দিকে গেলে সাকসেসফুল হয়। মোটামুটি এই 3টে কেসই
2-3টে কেসই বেশি জ্যোতিষের কাছে আসে। তো ম্যারেজ ম্যাচিং কেসে যখন আসবে সবার ফার্স্ট দেখবেন সেকেন্ড হাউস, সবার ফার্স্ট কোন হাউসটা দেখবেন? 7 পরে দেখবেন, অন্য কিছু পরে দেখবেন, আগে দেখে নেবেন সেকেন্ড হাউস। কেন? আজকালকার দিন, আজকে এই যে এরাটা চলছে, যে সময়টা চলছে, এটা মূলত রাহু প্রভাবিত এরা চলছে, রাহু প্রভাবিত সময় চলছে। এই সময় রাহু কিন্তু প্রবল অ্যাক্টিভ। সুতরাং আমাদের কোন জিনিসটা সম্বন্ধে একটু খেয়াল রাখতে হবে, যে বিবাহ বিচ্ছেদ মানে আকছার লেগে আছে। 100টা বিয়ে হলে হয়তো দেখছি 40টা বিয়ে টিকছে কিনা সন্দেহ আছে। মানে ডিভোর্স এত পরিমাণে বেড়ে গেছে। এই বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে। ডিভোর্স বেড়ে যাওয়ার কারণ হচ্ছে, মূল কারণ যেটা, সেটা হচ্ছে শ্বশুরবাড়িতে অ্যাডজাস্টমেন্টের অভাব। এটা সারা জীবনই ছিল, কিন্তু বর্তমানে এটা একটু বেশি বেড়ে গেছে প্রচণ্ড। আগে মানুষের শ্বশুরবাড়িতে সমস্যা ছিল, তা সত্ত্বেও মানে মেয়েরা মূলত যারা কি বলবো এসে থাকে হাজবেন্ডের কাছে, তারা অ্যাডজাস্ট করতো। সেখানে অনেকগুলো জিনিস ছিল, যেমন তখনকার দিনে মেয়েরা ব্যাকআপ ছিল না বেশিরভাগই। আমরা মানে কি বলবো, দরিদ্র ফ্যামিলি বা আমাদের ওয়েস্ট বেঙ্গল এরিয়ায় বিশেষ করে তখনের ডেভেলপমেন্ট আর এখনের ডেভেলপমেন্টের অনেক তফাৎ। তখনকার এডুকেশন সিস্টেম এখনকার এডুকেশন সিস্টেম অনেক তফাৎ। আগেকার দিনে কি ছিল, অল্প 7-8 অবধি পাস করলে, পড়াশোনা করলে বা 9-10 মাধ্যমিক দিলে মানে মেয়ে অনেক পড়াশোনা করে ফেলেছে। কিন্তু এখন তো তা নয়। এখন এই নানা রকম বিভিন্ন সরকারি প্রকল্প হ্যান ত্যান এই সমস্ত এসে এর সুপ্রভাব কুপ্রভাব নিয়ে আমি আলোচনা করছি না। আসার ফলে কি হয়েছে, স্কুল যাওয়ার, পড়াশোনার খরচ যেহেতু পেয়ে যাচ্ছে, গরিব ঘরের ছেলেমেয়েরাও কিন্তু পড়াশোনা করছে। পড়াশোনা করার ফলে কি হচ্ছে, তাদের জ্ঞান চোখটা খুলে যাচ্ছে, সমাজ দেখতে পাচ্ছে কোথা থেকে রোজগার করা যায়, কিভাবে করা যায়। আর প্রলোভন, পাশের বাড়ির এটা আছে আমারও এটা চাই, এই যে জিনিসটা চলছে মানুষের মধ্যে, লোভ লালসা যেটা বেড়েছে, এটা মূলত রাহুর প্রভাবে। তো তার ফলে কি হচ্ছে, সংসার টিকছে না। এই সংসার টেকা না টেকা শ্বশুর বাড়িতে সমস্যাটা, সেটা আগে হিট করব আমরা কোন হাউসে? সেকেন্ড হাউসে হিট করব। যে বলে দেবে যে তার মানে কি বলবে, বিবাহ পরবর্তী শ্বশুরবাড়ির সম্বন্ধীয় আত্মীয় স্বজন, বিবাহ আত্মীয় স্বজন এবং শ্বশুরবাড়ির অবস্থা, শ্বশুরবাড়ির অ্যাডজাস্টমেন্ট সবই বলে দেবে। মূলত সব ঘরেই দেখা যায় কি, এক্সেপশনাল একটা দুটো ছাড়া, ফার্স্ট হাউসের সঙ্গে সেকেন্ড হাউসের ন্যাচারালি, যেমন মেষ লগ্ন ধরা যাক, মেষ লগ্নের অধিপতিকে মঙ্গল, দ্বিতীয় অধিপতিকে শুক্র। ন্যাচারালি মঙ্গলের সঙ্গে শুক্রের সম্পর্ক ভালো নেই। তাহলে ন্যাচারালি যার মেষ লগ্ন, তখন তার সেকেন্ড হাউস লগ্ন সাপেক্ষে দুর্বল হলো, এরকম ব্যাপার কি? তাহলে তো সবকটা সেকেন্ড হাউসই খারাপ হবে। শুধু সেকেন্ড যে হাউসটাকে যে রুল করে, এটা তো একটা ম্যাটার, কিন্তু তার থেকে বেশি এফেক্ট কে করে? ওই ঘরে যে গ্রহটা বসে। বেশিরভাগ জ্যোতিষ এই জিনিসটাকে একেবারে খেয়াল বলে না, পড়ায় না, বা শেখায় না, দেখায়ও না। আপনি একটা জিনিস ভালো করে চিন্তা করুন, আপনার নিজের বাড়ি, আপনি অন্য জায়গায় গিয়ে বসে আছেন, বাড়িতে বসে নেই। বেশিরভাগই চার্টে দেখা যায় যে গ্রহের মালিক সেই ঘরে বসে না, অন্য কোনো ঘরে গিয়ে বসে আছে। তো আপনি আপনার নিজের বাড়ি ছেড়ে অন্য জায়গায় চলে গেছেন, মানে আপনার বাড়িতে অন্য কেউ একজন এসে বসে আছে। এখন ওই বাড়িতে কার কথা চলে? ওই বাড়ির ডিসিশন কে নেয়? আমার বাড়ি হলে আমি নেব। আপনার বাড়ি হলে আপনি নেবেন, ভালো করে চিন্তা করুন। আপনি থাকেন, এবার আপনি চলে গেছেন, আপনার বাড়িতে একটা ভাড়াটিয়া এসে বসে আছে আপনারই বাড়িতে। মূলত ওভারঅল বড় বড় ডিসিশন, পুরো এন্টায়ার ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ না করা, মানে বাড়িকে, একতলা বাড়িকে দোতলা করা, ভেঙে ফেলা, চুরে ফেলা, নতুন রিনোভেশন করা, এইগুলো বাদ দিয়ে বাড়ির রেগুলারের ব্যাপারগুলো, জল মানে হয় তার জলের প্রয়োজন, সে জল নেবে কি নেবে না, বাড়িতে কি রান্না করবে না, এই বাড়ির যে ঘটনাগুলো যাবতীয়, বাড়িতে কোনো চিঠি এলে সেটা রিসিভ করবে কে, সেই করবে। বাড়ির রক্ষণাবেক্ষণের বড় ব্যাপারগুলো, নাহলে ছোটোখাটো সব ব্যাপার, বাড়িটাকে বাঁচিয়ে রাখবে না বাড়িটাকে আরও দুর্বল করবে, সেইটা ডিপেন্ড করছে কার উপরে? মানসিকতার উপরে। সেই ঘরে যে গ্রহটা এসে বসলো, এবার দেখা গেল যদি লগ্নপতির মিত্র এসে বসে, তাহলে কিন্তু খুব ভালো হলো, এটা বুঝতে হবে। লগ্নপতির মিত্র গ্রহ যদি এসে বসে সেকেন্ড হাউসে, তার লগ্নপতি বলতে প্রত্যেকটা ঘরের একটা একটা করে মালিক আছে। তো ধরা যাক মেষ রাশির অধিপতিকে, মেষ রাশির মালিককে মঙ্গল, ধরা যাক কারণ মেষ লগ্ন, তাহলে মেষ লগ্নের সাপেক্ষে যদি
সেকেন্ড হাউস হলো বৃষ রাশি, এই বৃষ রাশিতে দেখা গেল বৃহস্পতি এসে বসেছে কিংবা রবি এসে বসেছে, তার কিছু ডিফেক্ট থাকবে, কেন সে এনিমি ঘরে এসে বসছে। তা সত্ত্বেও ওই ঘরটার উপরে তখন কন্ট্রোল নিয়ে নেবে কে? সেই ভাড়াটিয়া। কি বললাম বোঝা যাচ্ছে? লগ্নপতির সবসময় এইটা খেয়ালে রাখতে হবে যে বৃষ রাশির মানে ঘরে এসে বৃহস্পতি বসেছেই বলে খারাপ ফল দেবে তা নয়, কিন্তু বৃষ রাশির ঘরে এসে মানে বৃষ রাশির অধিপতিকে শুক্রের সঙ্গে বৃহস্পতির সম্পর্ক ভালো না, তাহলে শুক্র এসে বসলো মানে কি তার শ্বশুরবাড়িকে কি বৃহস্পতি এসে বসলো মানে কি ড্যামেজ করে দিল একদম। এইখানে খেয়াল করার দরকার আছে যে গ্রহটা বসছে সে লগ্নপতির মিত্র কিনা, ফার্স্ট এইটা দেখতে হয়। এইটা ফার্স্ট প্রিলিমিনারি পয়েন্ট, যে গ্রহটা এসে বসলো এবং সেটা ন্যাচারাল শুভ গ্রহ কিনা, নৈসর্গিক শুভ গ্রহ কিনা। এখানে নৈসর্গিক শুভ গ্রহ বলতে কোনগুলো নৈসর্গিক শুভ গ্রহ? ন্যাচারাল বৃহস্পতি শুক্র এগুলো হলো নৈসর্গিক শুভ গ্রহ, এরা ন্যাচারালি ভালো করে। কিন্তু রবিকে কি বলা হয়েছে? রবিকে পাপ গ্রহ বলা হয়েছে তো, কিন্তু এই রবি যদি লগ্নপতির মিত্র হয়ে যায়, এই রবি ধরুন কারোর কর্কট লগ্নের সাপেক্ষে তো রবির ঘরে রবি চলে আসবে। সিংহ রাশিতে যদি রবি বসে তাহলে সিংহ রাশির ওখানে রবি একদম আবার যদি সে মূল ত্রিকোণ হয়ে গেল, পাওয়ারফুল হয়ে গেল। ন্যাচারালি কর্কট লগ্নের ক্ষেত্রে যদি রবি সেকেন্ড হাউসে বসে তাহলে অটোমেটিক সেই ঘরটা কি হয়ে গেল, তার শ্বশুরবাড়িটা ব্লেসিং পেয়ে গেল। এরপরে চলে আসছে সেকেন্ড ঘরে কোন গ্রহের দৃষ্টি পড়বে। ওই ধনু লগ্ন মানে মকর রাশি, মানে সেকেন্ড হাউস। ধনু লগ্নের অধিপতি বৃহস্পতির সাথে শনির সম্পর্ক যে খুব অমধুর তা নয়, সম বলা যেতে পারে, মানে খুব একটা খারাপ আমরা। এটা যেটা বললেন ধনু লগ্ন মানে মকর রাশি, এটা স্যার কি রকম? ধনু লগ্ন মানে মকর রাশি মানে কি সেকেন্ড হাউসের কথা বললাম, আমি তো এখন সেকেন্ড হাউস নিয়ে কথা বলছি। ধনুর পরের রাশিটা কি? মকর। তাহলে ধনু লগ্নের সাপেক্ষে তার শ্বশুর বাড়িকে রিপ্রেজেন্ট করবে কোন ঘরটা? মানে মকর রাশির ঘরটা। এরপরে দেখতে হবে ওই মকর রাশিতে কোন গ্রহ এসে বসলো। মকর রাশিতে কোন গ্রহ এসে বসলো? ওখানে রাহু এসে বসলো, সবাই তো লাফালাফি শুরু করে দেবে। রাহুর মানে সম্পর্ক ভালো নেই। এখন হচ্ছে এইগুলো শিখতে হবে, এইগুলোই শেখার ব্যাপার। এখানে একটা উদাহরণ দিয়ে আমি বলতে পারবো না, এখানে তার আরো অনেকগুলো প্যারামিটার বিচার করতে হবে। তবে মানে ছোট করে বলা যেতে পারে যে বৃহস্পতির সঙ্গে রাহুর সম্পর্ক খুব একটা সুমধুর নয়, কারণ একজন গুরু একজন হলো চণ্ডাল, ঠিক আছে। এবারে ওই গ্রহটা শনির কিন্তু মিত্র, ওই গ্রহটা শনির মিত্র, যেহেতু সেকেন্ড হাউস মানে শনির ঘর, শনি ওই গ্রহ ও আরো পাওয়ারফুল হয়ে গেল। রাহু ওখানে কি হয়ে গেল? আরো পাওয়ারফুল হয়ে গেল, শক্তিশালী, শক্তি পেয়ে গেল। এইবারে এই রাহু যদি শুভ নক্ষত্র পায়, রাহু কোন নক্ষত্র পাচ্ছে সেটা দেখতে হবে। ওখানে উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা 3টে নক্ষত্র আছে মকর রাশিতে। এরপরে দেখতে হবে রাহু কোন নক্ষত্র পেয়েছে। রাহু যদি শুভ গ্রহের রাহুর ক্রাইটেরিয়ার নক্ষত্র পায়, রাহুর মধ্যে কিছুটা শুভত্ব আসবে। কিন্তু রাহু যদি অতিরিক্ত বলশালী হয়ে যায়, রাহু দেখা গেল ওখানে হয়তো শ্রবণা নক্ষত্র পেল, মানে চন্দ্রের নক্ষত্র পেল। চন্দ্রের নক্ষত্র যখনই পেল তখন রাহু আরো ডিস্টার্বড হয়ে গেল। বৃহস্পতির সঙ্গে রাহুর সম্পর্ক ভালো না, এইখানে রাহু কিন্তু উত্তাল হয়ে যাবে। এখানে কিন্তু রাহু কিন্তু উত্তাল হয়ে যাবে, অতিরিক্ত পাওয়ারফুল হয়ে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কটা কিন্তু খারাপ করবে, ঠিক আছে। এবার দেখা গেল কারোর বিচারের ব্যাপার, ছোট ছোট বিচারগুলো কেমন বলছি। ধরুন মেষ লগ্নের সাপেক্ষে
শুক্রর ঘরে মানে বৃষ রাশিতে গিয়ে বসলো রাহু। এখানে কিন্তু রাহু অতটা আবার খারাপ ফল দেবে না। কেন দেবে না? ও গুরুর ঘরে গিয়ে বসলো। এবার যদি ওখানে আবার গুরুর দৃষ্টি থাকে, মানে শুক্রের যদি দৃষ্টি থাকে এক্স্যাক্টলি অপোজিটে এসে, যদি অষ্টমে যদি শুক্র এসে ওখান থেকে দৃষ্টি চলে যায়, ঠিক আছে, মানে ওখান থেকে ঠিক 7 নম্বর ঘর, 2 আর 7 9 হয়, 1 কমিয়ে নিতে হবে। মানে 1 কমিয়ে নেওয়া মানে কি, সবসময় সপ্তম ঘর হিসেব করা সব থেকে সোজা উপায় হলো 1-এর সাথে 1-এর সপ্তম কি হবে, 7th হাউস, কিন্তু 1-এর সাথে 7 যোগ করলে কত হয়ে যায়, 8 হয়ে যায়, তো 1 কমিয়ে নিতে হয়, মানে 7, 1-এর সঙ্গে 7, তাহলে 3-এর সঙ্গে কত হবে, 3-এর সঙ্গে 7 যোগ করলে কত হচ্ছে 10, 1 কমিয়ে নিলে 9, মানে 3-এর অপোজিটে কত হবে 9, বা ডাইরেক্ট 6 যোগ করা যেতে পারে, যেটা আপনাদের পক্ষে সুবিধা হয়। যদি শুক্রের ঘরে এসে রাহু বসে তাহলে সে অনেকটা কন্ট্রোল হয়ে যায়, অতটা কিন্তু উদ্যমতা তার মধ্যে থাকে না। হ্যাঁ বলুন। বলছি যে আপনি বলেন এই জায়গাটা মেষ লগ্নে যদি তাদের সেকেন্ড হাউস বৃষ, সেখানে রাহু এসে বসে, তাহলে ওটা গুরুর ঘর। গুরুর ঘর কিভাবে হচ্ছে ওটা? গুরু মানে শুক্র। আচ্ছা, দুটো গুরু আছে, একজন বৃহস্পতি, ওই হিন্দির মতো গুরু ধরবেন না, আমি বাংলা ভাষায় জ্যোতিষ শেখাই, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। গুরু মানে আমরা বাংলায় দেবগুরুও আছে, দৈত্য গুরুও আছে। রাহু যখন শুক্রের হাত, মানে শুক্রের হাত যখন রাহু ধরে নেয়, তখন কিন্তু রাহু কিন্তু এতটাও খারাপ করে না। রাহু কেতু এরা সব থেকে বেশি ক্ষতি করে কোন কোন গ্রহ দুটোকে, রবিকে আর চন্দ্রকে সব থেকে বেশি ড্যামেজ করে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু বুধের সাথে, তারপরে শনির সাথে কেতুর আবার একদম অপোজিট সম্পর্ক, ঠিক আছে? মঙ্গলের সাথে কেতু কে কাকে এমফাসাইজ করে জানতে হবে। মঙ্গলকে কেতু এমফাসাইজ করে, পাওয়ার বাড়িয়ে দেয়, ঠিক আছে? তেমনি শনি আর রাহু এরা পরস্পর মিত্র, এরা পরস্পর কিন্তু শত্রু নয়। যদি কারোর, আমি যখন আরো হাউসে আসছি, ধরুন কারোর 6th হাউসে শনি রাহু বসেছে, তার কিন্তু কর্মের জায়গাটা খুব খারাপ হবে না। কেন, ন্যাচারালি 6th হাউসকে রুল করে কে, স্যাটার্ন রুল করে, সেখানেই যদি শনি রাহু বসে তাহলে কি তার খুব খারাপ হবে? অনেকগুলো ব্যাপার ভাবার আছে, এই ব্যাপারগুলো কিভাবে অ্যাডজাস্ট করতে হয়, এত কিছু বুঝতে গেলে তো মাথা থেকে অনেক রকম চলে আসবে। ইন ডেপথে আমি ঢুকে যাব, বলতে বলতে প্রায় প্রিলিমিনারি ক্লাস বলতে বলতে অনেক ডেপথে ঢুকে যাব। ব্যাপারগুলো এগুলো হিসেব করবেন কি করে, যখনই আপনার মনের মধ্যে কোনো একটা পজিটিভ পয়েন্ট আসবে, কোনো একটা পজিটিভ সাইড খুঁজে পাবেন, তখন +1 লিখবেন। যখন একটা নেগেটিভ পয়েন্ট খুঁজে পাবেন তখন -1 লিখবেন। যখন আবার একটা পজিটিভ পয়েন্ট পাবেন তখন +1 লিখবেন। যখন একটা নেগেটিভ পয়েন্ট খুঁজে পাবেন -1 লিখবেন। এইটা করে টোটাল দেখবেন যে সেই ঘরটা থেকে প্লাস আসছে না মাইনাস আসছে। হয়তো প্লাস এসেছে 5টা, মাইনাস এসেছে 2টো, তাহলে ওই ঘরটা কিন্তু ভালো ফল দেবে। কিন্তু দেখা গেল যে আপনি হিসেব করে পাচ্ছেন, অবশ্যই এই হিসেবগুলো জ্যোতিষ রিলেটেড হতে হবে, নিজের মতো মন গড়া মতো করলে হবে না। রোহান শোনা যাচ্ছে তো? বোঝা যাচ্ছে? অসুবিধা হচ্ছে না তো? আমি প্রিলিমিনারি বলে বলে একটু আবার ভিতরে ঢুকে যাচ্ছে, আমি বুঝতে পারছি একটু অসুবিধা হচ্ছে, হওয়ারই কথা। কেননা দেখুন, আমি একটা ধারণা আছে যে আপনাদের কিছুটা তৈরি আছে, এতদিন ক্লাস করেছেন আগে যেগুলো, সেগুলো থেকে আমি ধরে নিচ্ছি কিছুটা তৈরি আছে আপনাদের। এই শুভজিতের হয়তো কিছুটা অসুবিধা হতে পারে, ওই জন্য বারবার করছে, ঠিক আছে, অসুবিধা নেই, হয়ে যাবে, আস্তে আস্তে চেষ্টা করুন, সঙ্গে থাকুন। আর রোববারের ক্লাসগুলো করবেন, যদি মনে হয় যে রোববারও ক্লাসগুলো করবো, ওখানে সিনিয়রদের ক্লাস হয়, ওখান থেকেও ক্লাসে আপনি জয়েন করতে পারেন। চুপ করে থাকবেন, হয়তো কিছুটা বুঝবেন কিছুটা বুঝবেন না, কিন্তু ওখানে থাকবেন, বুঝতে পারবেন, ঠিক আছে? কেননা এখান থেকে আমি আপনাদের বেস একেবারে রেডি করিয়ে নিয়ে যাচ্ছি যাতে ওখানে আপনারা বসতে পারেন ওদের সাথে। এনিওয়ে, তো শ্বশুরবাড়ির ব্যাপারটা দেখবো, ভালো মন্দ অনেক কিছু প্যারামিটার, অনেক কিছু জিনিস মাথার মধ্যে আসবে যখন বিচার করব। এইবারে করতে করতে এটা বললেন স্যার এটা তো ভালো, আরে এটা তো খারাপ, এটা তো ভালো, এটা খারাপ, সবগুলো লিখুন,
সবগুলো লিখুন, লিখে এবারে বিচার করুন কতটা ভালো কতটা খারাপ, কতটা ভালো কতটা খারাপ। এই ভালো খারাপ বিচার করাটা একটুখানি বলে দিন, না বললে আপনারা বুঝতে পারবেন না। ভালো খারাপ কিভাবে বিচার হয়? ভালো খারাপ বিচার হয় মোটামুটি 6টা যে বল আছে, ষড়বল, আগের দিন ষড়বল ক্লাস করিয়েছি, মনে আছে তো? হ্যাঁ স্যার। ষড়বল থেকে আপনারা বিচার করবেন, স্থান বল, কাল বল, ঠিক আছে, তারপরে আপনার চেষ্টা বল, মোটামুটি যা যা ওগুলো করিয়ে দিয়েছি ওই সবগুলো অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। একটা গ্রহ সে দিকবলে বলিয়ান কিনা, ঠিক আছে, একটা গ্রহ মিত্রের সাথে আছে না শত্রুর সাথে আছে, একটা গ্রহ শুভ ওই ষড়বলের মধ্যে আবার নক্ষত্র, যাই হোক নক্ষত্র নেই, এইগুলো প্রত্যেকটা ওই 6টা বল আপনি ফেলে দিলেন, ফেলে দেওয়ার পরে যেগুলো বাঁচে সেইগুলো ইনক্লুড করবেন। সব থেকে বেশি কোনগুলো মাথার মধ্যে ইনক্লুড করবেন, দেখবেন যে গ্রহটা ডিগ্রিগত অবস্থান দেখবেন, গ্রহটা ডিগ্রিগত অবস্থান দেখবেন, গ্রহটা মোটামুটি কত ডিগ্রি পেয়েছে, তার ডিগ্রি বল আছে কিনা। একটা গ্রহ সবেমাত্র ঘরে ঢুকেছে বা একদম ঘর থেকে বেরিয়ে যাওয়ার মতো, মানে 2-3 ডিগ্রির মধ্যে আছে, অথবা 27, 28, 29, 30 এই দিকে আছে, অলরেডি সে কিন্তু বলহীন হয়ে গেল। আবার ডিগ্রির একটা আলাদা হিসাব আছে, সেই হিসাবে আমি যাচ্ছি না। কিছু কিছু গ্রহকে আবার বলা হয়েছে কম ডিগ্রিতে ভালো, ওই কনসেপ্টটা একদম মাথা থেকে উড়িয়ে দিন। কীরকমভাবে ভাগ করবেন, একদম সোজা সাপটা হিসেবের জন্য, যেরকম আমরা বয়সের সাথে বেড়ে উঠি, প্রথমে বাল্য, কৈশোর, যৌবন, বার্ধক্য, জরা, তাহলে একটা ঘরে স্প্যান কত, 30 ডিগ্রি করে, ঠিক আছে। বাল্য, কৈশোর, যৌবন, জরা, মৃত্যু, 5টা, তাহলে 5কে 30কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 6, তাহলে 6 ডিগ্রি করে হিসেব করবেন। 0 to 6 ডিগ্রি একটা গ্রহ খুব অল্প বলিয়ান, ঠিক আছে। 6 থেকে 12 ডিগ্রি কীরকম বলি হবে, অর্ধ বলি, মানে কৈশোরকাল। তার সব থেকে ভালো তাহলে কোনটা, 12 থেকে 18 ডিগ্রির মধ্যে যে গ্রহগুলো থাকবে সেই গ্রহগুলো একদম সেন্টার লাইনে আছে, ওই রাশির একদম সেন্টারে আছে, তাহলে ওই গ্রহটা খুব বেশি বলশালী কিন্তু। তাহলে ওই গ্রহটা যদি আমার লগ্নের সাপেক্ষে ভালো হয় তাহলে শুভ ফল দেবে, অ্যাজ ওয়েল অ্যাজ ওই গ্রহটা যদি আমার লগ্নের সাপেক্ষে খারাপ হয়, ওই গ্রহটা যদি আমার লগ্নের সাপেক্ষে খারাপের দিকে, মানে সেই গ্রহটা শক্তিশালী, খারাপের দিকেও শক্তিশালী হয়ে গেল, খারাপ ফলটা বেশি দেবে। এবার ন্যাচারালি শুভ গ্রহ বা শুভ ঘর কোনগুলো, 1, 5 আর 9, বেসিক কনসেপ্ট। আমি 4, 7, 10 অত কিছুর মধ্যে ঢুকছি না, কিন্তু ওগুলো পরে বিচার্য। ন্যাচারাল শুভত্ব সব সময়ের জন্য শুভ ঘর কোন কোন ঘর, 1, 5 আর 9। কোন 3টে ঘর অতিরিক্ত শুভ, 1, 5, 9, এগুলোকে বলা হয় কোন ঘর। কি ঘর, কোণ বা ত্রিকোণ। তাহলে ত্রিকোণ কোন কোন ঘরকে বলা হচ্ছে, 1 নম্বর, 5 নম্বর এবং 9 নম্বর, ঠিক আছে। আর কেন্দ্র ঘর কোনগুলো, 1, 4, 7, 10। সপ্তম ঘর যে সবসময় শুভ তা কিন্তু নয়, ঠিক আছে। তাই 1, 4, 7, 10 এই হিসেবটা শিখে রাখার কারণ আছে। 1, 4, 7, 10, 1, 5, 9, কেন কেন্দ্রপতি কোণপতির মধ্যে যখন সম্পর্ক বিনিময় হবে তখন বিশেষ যোগের সৃষ্টি হবে, ঠিক আছে, রাজযোগের সৃষ্টি হবে, সেগুলো আমি পরে শেখাবো। এখন আমি জাস্ট একটা এইটুকুনি বোঝানোর জন্য বলে রাখছি যে শুভ ঘর শুভ ঘরে বসে আছে, অশুভ ঘরে বসে আছে, এটা বুঝবো কি করে। যদি লগ্ন সাপেক্ষে 1, 5, 9 বসে থাকে তাহলে শুভ ঘরে বসে আছে, আর লগ্ন সাপেক্ষে 1 নম্বর ঘরের, 5 নম্বর ঘরের এবং 9 নম্বর ঘরের লর্ড সব সময়ের জন্য শুভ। কীরকম শুভ না, এরা আমাদের পাস্ট কর্মা, পুরাতন মানে আমাদের পূর্ব জন্মের যে কর্ম, সেই কর্ম দ্বারা নিয়ন্ত্রিত হয়ে
আমি কর্মফল অনুযায়ী কিন্তু 1 নম্বর 5 নম্বর 9 নম্বর ঘর পেয়েছি। মানে আমাদের জন্মটা ঠিক সেই সময়ই ভগবান ঈশ্বর নির্ধারণ করেন আমাদের পূর্বজন্মের কৃতকর্মের অনুযায়ী। আমরা ইচ্ছে করলেই মরার পরে জন্মে যেতে পারি না। পুনরায় জীবন পাওয়ার জন্য যে সাইকেল ঘুরে আসতে হয় ঠিক সেই সময়েই জন্ম হবে আপনার। পারফেক্ট যখন আপনার ভবিতব্য বা ভাগ্য নির্ধারণ করবে যে সমস্ত গ্রহগুলো আপনার জন্য শুভ নিয়ে আসবে, তার ঠিক 1, 5, 9 সেই সেন্টারে আপনার গিয়ে জন্ম হবে, সেই লগ্ন আপনি প্রাপ্ত হবেন। অথবা 6, 8, 12 এদেরকে সৃষ্টিই করা হবে, মানে এরা সেই জায়গায় থাকবে যে ঘরগুলোর অধিপতিরা বা যে ঘরগুলো আপনার জন্য সবসময়ের জন্য ড্যামেজের কারক হবে। 6, 8 এবং 12 এই ড্যামেজের কারণটা কিন্তু জাগতিক সুখভোগের ক্ষেত্রে, আধ্যাত্মিক সুখভোগের ক্ষেত্রে নয়। কিন্তু আধ্যাত্মিক সুখভোগের ক্ষেত্রে কিন্তু 8, 12 কিন্তু প্রচুর ইম্পর্টেন্স আছে। আমরা ধরে নিচ্ছি আমরা সাধু সন্তের চার্ট বিচার করব না। সাধু সন্ত যারা, তারা ঋষিকেশ হরিদ্বার থেকে এসে আপনার কাছে এসে চার্ট বিচার করাতে আসবে না। যাদের সাংসারিক জাগতিক চাহিদা কামনা আছে, আমার ছেলের এটা চাই, আমার মেয়ের ওটা চাই, আমার জীবনে টাকা চাই, মান চাই, সম্মান চাই, যশ চাই, এই সমস্ত যাদের চিন্তা ভাবনা, তাদের জন্য শুভ সবসময় কি পাওয়া 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 লাভ। আর যারা ঠিক অপোজিট মার্গে আছে, সবসময় ত্যাগ 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 ত্যাগ, সব কিছু ছেড়ে দাও, সব কিছু ছেড়ে দিয়ে ঈশ্বরের সঙ্গে গিয়ে মিলিত হও, তাদের জন্য শুভ কিন্তু 6, 8, 12। এক্স্যাক্টলি সেই সাধু সন্ত মার্গে যারা চলতে চায়, যারা ঈশ্বর সাধনার পথে, সম্পূর্ণ সাধনার পথে চলতে চায়, তাদের জন্য কিন্তু আবার এই জাগতিক সুখ ভোগ কিন্তু তাদের জন্য, ঘরটা তাদের জন্য শুভ নয়। যাই হোক, আমি ওটাদেরটা বাদ দিলাম, আমাদেরটা ধরলাম। মানে আমাদের মানে আমি বলতে চাইছি যারা সাংসারিক মানুষ, সুখ ভোগের চিন্তায় যারা আছেন, তাদের জন্য 6, 8, 12। তাহলে এইটা বলে রাখলাম কেন? শুভস্থান অশুভ স্থানটাকে মোটামুটি একটা ডিফাইন করার জন্য। এইটুকুনি বলে দিলে জ্যোতিষ শেষ হয়ে যায় না। একদিনের ক্লাসে আমি সব বলে দিলাম মানে সব জ্যোতিষ শেষ হয়ে গেল তা নয়। আস্তে আস্তে বিচার করতে 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 আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। একটা ডাক্তার একই ওষুধ 3 রকম রোগের দিতে পারে। একটাই ওষুধ, কদিন আগে আমার মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, মায়ের হার্টের অপারেশন হয়েছে। তো ড্যাপারিল বলে যে ওষুধটা, ওই ওষুধটা আমরা জানি সুগারের ওষুধ, ইন্টারনেটে সার্চ করলেও আপনি সুগারের জন্যই পাবেন। কিন্তু ডাক্তারবাবু আমাকে বুঝিয়ে দিলেন এক্স্যাক্টলি এটা সুগারের জন্য আপনার মাকে দেওয়া হয়নি, এটা আপনার মাকে হার্টের জন্যই দেওয়া হয়েছে। কেন? এর যে মেন যে কাজটা আপনার মায়ের জন্য, সেটা কিন্তু হার্ট পারপাস, নট সুগার। তো ওর যে মলিকিউলসগুলো আছে সেগুলো সাধারণ মানুষ আমরা কি জানবো এটা সুগারের ওষুধ, কিন্তু অ্যাকচুয়ালি মার সুগারই নেই, ওটা দেওয়া হয়েছে হার্টের পারপাস। যাই হোক, উনি এটা বিশদ বলতে পারবেন, আমি তো অত ডাক্তারি পরিভাষা বুঝবো না। আমি এইটার জন্য আপনাদের বোঝাচ্ছি যে বিভিন্ন রকম চার্টে একই রকম গ্রহ আলাদা আলাদা ফল দেবে, সেইগুলো আপনাকে ওই ডাক্তারের মতো অ্যানালিসিস করে 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 বুঝতে হবে যে কোন গ্রহটা কখন শুভ ফল দেবে। টাইমিং বার করা তো এখন ঢুকবোই না, টাইমিং আরও ডিটেলে ঢুকবো। এখন আমি জাস্ট ঘরগুলো নিয়ে বোঝাচ্ছি যে শ্বশুর বাড়ি বিচার করতে গেলে তাহলে 2 নম্বরের অধিপতি, সেকেন্ডের লর্ড, সে তো তার শ্বশুর বাড়িকে কন্ট্রোল করবে। এই সেকেন্ডের লর্ড কোন জায়গায় গিয়ে বসলে ড্যামেজ হবে, শ্বশুর বাড়ি ড্যামেজ হবে। তাহলে আমি বলেছি 12 ভাবটা খারাপ, লগ্নের সাপেক্ষে সবসময় বিচ্ছেদ ভাব, ব্যয় ভাব, খরচ ভাব, ডিস্ট্রয় ভাব হচ্ছে দ্বাদশ ভাব। তাহলে দ্বিতীয় পতি যদি দ্বাদশে গিয়ে বসে তাহলে অটোমেটিকলি কি হলো? শ্বশুর বাড়ির সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল। 2-12 কানেকশন যদি আমি কোনো চার্টে অলরেডি দেখতে পাই, একটা চার্ট এসছে আমার কাছে, আমি দেখছি সেকেন্ডের লর্ড গিয়ে বসে আছে 12-তে, তাহলে আমি বুঝতেই পারছি যে বিধাতা এইভাবেই অলরেডি তৈরি করে রেখে দিয়েছেন। এখন কিন্তু খুব দেখতে সুন্দর লাগছে, খুব জাঁকজমক সহকারে বিয়ে হচ্ছে, কিন্তু আমরা তো বলতে পারছি না যে বাবা তুমি এই যে জাঁকজমক করে লাফাতে লাফাতে বিয়ে করতে যাচ্ছ, 2 দিন পরে আবার লাফাতে লাফাতে বাবার কাছে চলে আসবে, তোমার ডিভোর্স হয়ে যাবে।
বা যাই হোক ডিভোর্স হোক না হোক অ্যাটলিস্ট শ্বশুর বাড়ির সঙ্গে বিচ্ছেদ হবে। ডিভোর্সটা আবার দেখা যাবে সপ্তমের সঙ্গে সপ্তমের দ্বাদশ, মানে 6th-এর কী রিলেশন হয়েছে, 7-এর সঙ্গে 12-র কী রিলেশন হয়েছে সেটা দেখতে হবে। কিন্তু দ্বিতীয় পতি যদি ষষ্ঠে গিয়ে বসে, দ্বিতীয় পতি যদি অষ্টমে গিয়ে বসে, দ্বিতীয় পতি যদি গিয়ে দ্বাদশে বসে, তাহলে দ্বিতীয় পতি অলরেডি ড্যামেজ হয়ে গেল, মানে সেকেন্ডের লর্ড শ্বশুর বাড়ির কারক গ্রহটা, সেই গ্রহটা ড্যামেজ হয়ে গেল। এটা একভাবে হতে পারে। এবার সেকেন্ড হাউসের উপরে কতটা ডিস্টার্ব থাকবে, এ তো বিচ্ছেদের জ্ঞাতা চলে গেলাম। দ্বাদশপতি যদি সেকেন্ড হাউসকে দেখে, দ্বাদশপতি মানে 12th-এর লর্ড ব্যয় করার, আমার কি করার জন্য তৈরি হয়েছে, আমার ব্যয়ের জন্য, আমার খরচের জন্য, এক্সপেন্সেসের জন্য, ডেস্ট্রয়ের জন্য তৈরি হয়েছে। তো কোনো লগ্নের দ্বাদশপতি সে যদি সেকেন্ড হাউসকে দেখে বলতে প্রত্যেকটা গ্রহের আলাদা আলাদা দৃষ্টি আছে, দৃষ্টিটা ওরা জানে। আপনি জানেন শুভজিৎবাবু দৃষ্টিগুলো জানা আছে? আটকে গেল লাইনটা নাকি? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, জানি না। বলছি দৃষ্টিগুলো জানেন না তো, তাহলে দৃষ্টিগুলো না বললে আপনি অসুবিধা হবে। দৃষ্টিগুলো পরের ক্লাসে করাচ্ছি, এখন মোটামুটি বুঝে রাখুন যে দৃষ্টি একটা আছে। আমি বলে দিতে পারি এক্ষুনি, কিন্তু ভারী হয়ে যাবে ব্যাপারটা। বৃহস্পতি, হ্যাঁ, সবকটা গ্রহ সবকটা ঘরকে দেখতে পারে না, প্রত্যেকের আলাদা আলাদা দৃষ্টি আছে। তো সে কি করে, যেখানে বসে সেখান থেকে, এটা একটা লাইটের খেলা, মনে করুন সোজা স্ট্রেট। 7th হচ্ছে সবসময় আমার স্ট্রেট, মানে সবকটা গ্রহ, রাহুকেতু বাদ দিয়ে সবকটা গ্রহ তার সপ্তম ঘরকে দেখতে পায়। মানে মেষে যদি রবি বসে তার দৃষ্টি নিশ্চয়ই তুলায় থাকবে, মেষে যদি বৃহস্পতি বসে তার দৃষ্টি তুলাতে থাকবে, কারণ আলো সরল রেখায় চলে। এবারে বক্র দৃষ্টিগুলো মানে ব্যাপারটা এরকমই, ধরুন একটা পয়েন্ট, একটা কোনো জিনিস আছে, একটা লাইট আছে, লাইটের বিভিন্ন জায়গায় একটা বক্সের মধ্যে লাইট দিয়ে তার বিভিন্ন জায়গায় ছিদ্র করে দেওয়া হয়েছে, যেখান থেকে লাইটটা বেরোতে পারে, গিয়ে পড়ে ও ঠিক ঘুরবে, যখন ঘুরবে ওর লাইটের সেকশনগুলো ঠিক একইভাবে ঘুরবে, মানে ওর লাইটের ফোকাসগুলো। তেমনি মঙ্গল দেখে কোথায়, 4 নম্বর 8 নম্বর ঘরে, ঠিক আছে, সবটা বলছি না। মানে মঙ্গল সপ্তমে যেমন সোজা লাইটটা পড়বে, ও তার তির্যক দৃষ্টিগুলো চতুর্থ এবং অষ্টম ঘরকেও দেখতে পাবে, কিন্তু শনি কিন্তু চতুর্থ অষ্টম ঘরকে দেখতে পাবে না, ঠিক আছে। প্রত্যেকের দৃষ্টিগুলো আছে, আমি এটা ইন ডিটেলে আমি পরের ক্লাসে আলোচনা করব, আজকে করছি না। আজকে শুধু ভাবগুলো নিয়ে কথা বলছি। তো সেকেন্ডকে কিভাবে ড্যামেজ হতে পারে, যদি শুভভাবে বসে তাহলে তার পক্ষে ভালো হবে। সেকেন্ডের লর্ড যদি ভালো জায়গায় গিয়ে বসে, ভালো সংসর্গে বসে, মঙ্গল যদি বৃহস্পতির সাথে বসে, বৃহস্পতি যদি রবির সাথে বসে, ঠিক আছে, বা যদি শনি হয়, শনি যদি শুক্রের সাথে বসে, তখন এদের মধ্যে পজিটিভিটি আসবে। কিন্তু একইভাবে যদি এমন কারোর সাথে গিয়ে বসে যার সঙ্গে তার শত্রুতা আছে, শনি আর মঙ্গল, সেকেন্ডের লর্ড শনি সে মঙ্গল যুক্ত হয়ে বসলো, ন্যাচারালি তার মধ্যে কি চলে এলো, ফাইটিং নেচার চলে এলো। তাহলে শ্বশুরবাড়ি সবসময় কি হবে, শ্বশুরবাড়িতে ফাইটিং হবে। এই কারণে আমরা অনেক কিছু মানে কেন মেলাই, মূলত কি হয় আর কিছু না, একটা জিনিস খুব সাধারণ জিনিস, একটা মানুষের নেচার, তার তার আপব্রিঙ্গিং সব কিন্তু তার চার্টের মধ্যেই থাকে। এটা একদম সায়েন্স, কিন্তু মানে একদম বাস্তব। আপনি মিলিয়ে দেখবেন যে আপনি বলতে পারেন স্যার জ্যোতিষ সত্য হতে পারে না, এ তো মিথ্যে জিনিস, অনেকে ভাবতেই পারে, কিন্তু এগুলো কীরকম আমি বলবো, আপনারা যদি একটা আপেক্ষিক ব্যাপার ধরে নেন না, মানে প্রচুর মানুষের সাথে মিলিয়ে 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 দেখা হয়েছে, এটা এরকমই যাচ্ছে, এর বাইরে যাচ্ছে না। আপনার তো খিদে পায়, খিদে পেলে আপনাকে খেতে হয়, এই খিদেটা পাচ্ছে কিসের জন্য, আপনার শরীরে মেটাবলিক নানা রকম ক্রিয়া হচ্ছে, তো আপনার শরীরের সঙ্গে বাইরের খাদ্যের তো নিশ্চয়ই যোগাযোগ আছে, কানেকশন আছে। আপনি তো অস্বীকার করতে পারেন না যে খাদ্যের সঙ্গে আপনার শরীরের যোগাযোগ নেই। খাদ্য দেখলে আপনার বলবেন সায়েন্টিফিক ব্যাপার, খাদ্য দেখছি আমার জিভ থেকে লালা পড়ছে, সায়েন্টিফিক ব্যাপার। মানে বিজ্ঞান মানে কি, যেটা প্রমাণ হয়ে গেছে, যেটা দেখা গেছে সেটাকে বিজ্ঞান বলা হয়েছে, প্রমাণিত। কিন্তু যেটা নিয়ে আপনারা কালচার করছেন না, আপনারা জ্যোতিষ নিয়ে সিদ্ধান্তগুলো নিয়ে কালচার করুন,
আজকে বড় বড় আপনারা এত বড় বড় মেশিনারি বানাচ্ছেন, এই বানাচ্ছেন সেই বানাচ্ছেন, কেউ বলছেন পুরাণে, কেউ বলেছেন গীতাতে, কেউ বলছেন এতে, তার স্ট্রাকচার তার ডিজাইন বেদে এতে পাওয়া গেছে বা তার সেই সমসাময়িক জিনিস বোঝা গেছে, সেখান থেকে আপনারা আইডিয়া পেয়েছেন, কিন্তু আপনারা সেগুলোকে অস্বীকার করছেন। ঠিক জ্যোতিষকে নিয়েও আপনারা পড়াশোনা করুন, বিজ্ঞানের মতো বোঝার চেষ্টা করুন, দেখবেন আপনার কাছে ব্যাপারটা ছবির মতো পরিষ্কার হয়ে যাবে যে এটা আর কিছু না, প্যাটার্ন। তবে প্যাটার্নটা দেখে আমি আগে থেকেই বুঝতে পারছি যে এই ছেলেটা মাঙ্গলিক বা এই পরিবারের বাড়ির লোকেরা অলরেডি প্রচণ্ড অ্যাগ্রেসিভ, আর সেখানে আপনি একটা লোয়ার মঙ্গলের মেয়েকে পাঠাচ্ছেন, মানে যার খুব গান বাজনা করে, একদম তার আপব্রিঙ্গিং খুব সামান্যভাবে হয়েছে, মানে বাবা মাও গরিব, কোনো রকমভাবে তার হয়েছে, বড় হয়েছে, পড়াশোনা করেছে সভ্য জগতের সঙ্গে, সেই মেয়েটাকে তুলে নিয়ে গিয়ে আপনি দিচ্ছেন কোথায়? একটা বস্তি, আমার কথাটা ইউজ করা ঠিক না, তাও আমি বলছি, ধরুন সেই ছেলেটার আপব্রিঙ্গিং হয়েছে বস্তিতে, এখন পয়সা টয়সা করে প্রমোটিং করে আর বাড়ি হদ্দর করে একটা ফ্ল্যাট নিয়ে চলে গেছে তার বাবা মা। তার বাবা মা আগের কালচারটা ছাড়তে পারেনি, সেটা গিয়ে ওখানেই করছে একই রকম মারপিট দাঙ্গাদাং, কেননা ওরা ওইভাবেই অভ্যস্ত, তারা বেঁচেছে লড়াই করে। ফার্স্ট লাইফটা ওই বস্তির ছেলেটার যে আজকে ফ্ল্যাটে আছে, তার বাবা মা কিন্তু কোনো একটা বস্তিতে বেঁচেছে কিভাবে, মারধর, কখন ঘরে লোক ঢুকে যাবে, কখন তাদের সঙ্গে বাঁচার জন্য কাটানি হাতে রাখতে হয়েছে, তো তারা এইভাবেই তাদের নেচারটা তৈরি হয়েছে। এই রকম একটা জায়গায় আপনি একে তুলে নিয়ে যাচ্ছেন, কি হবে? ন্যাচারালি ও অ্যাকসেপ্ট করতে পারবে? নিশ্চয়ই অসুবিধা হবে, তাই না? তো সেই কারণে বলছি সেকেন্ড হাউসটা, তার শ্বশুর বাড়িটা কেমন সেটাও বোঝা যাবে, এগুলো শিখবো আমরা, বিচার করতে করতে শিখবো। সেকেন্ড হাউস থেকে মূলত আমরা শ্বশুর বাড়িটা খুব ইম্পর্টেন্ট দেখব। আর কি দেখব? চোখ, ডান চোখ, রাইট আইসটা, ঠিক আছে, এটাও কিন্তু স্যার ওই একটা পয়েন্ট বলতে ওই যে মানে 12th এর লর্ড যদি সেকেন্ডে গিয়ে বল, ওইটা বলছিলেন। হ্যাঁ, তার মানে 12th এর লর্ডের জন্ম হয়েছে কিসের জন্য? মানে আপনার যখন আপনাকে পাঠানো হলো, তখন আপনার সাথে একজনকে পাঠানো হলো যে আপনার সমস্ত ডিস্ট্রয়ের জন্য তাকে তৈরি করা হলো। মানে এটা কানেকশনসগুলো কীরকম হয়, একটু আধ্যাত্মিক জিনিসের সঙ্গে না কানেক্ট করলে বুঝতে পারবেন না। আপনি এ জন্মে যাকে ঠকিয়েছেন, এ জন্মে যাকে শোষণ করেছেন, এ জন্মে যাকে শোষণ করেছেন, তীব্রভাবে শোষণ করেছেন, দিয়ে আপনি মরে গেলেন, সেও মরে গেল, সব মিটে গেল, উপরওয়ালার বিচার সব শেষ হয়ে গেল, গ্রহদের বিচার সব শেষ হয়ে গেল, তা কি হলো? কেন জন্ম আর মৃত্যু না এই যে চোখের পলক ফেলার মতো। ইউনিভার্সের রেসপেক্টে পৃথিবীর যত আয়ু, ইউনিভার্সের যতদিন আয়ু, তার আয়ুর এগেনস্টে আমাদের জীবনের যে 60 বছর, 70 বছর, 80 বছর ফ্র্যাকশনেও আসবে না। পৃথিবীকে যদি আমরা ধরে নিই, সব কিছুরই তো একটা ডেথ আছে, পৃথিবী 100 বছর বাঁচবে, ধরা হলো পৃথিবী 100 বছর, মানে পৃথিবীর টোটাল আয়ুটাকে, তার রেসপেক্টে আপনার আয়ুটা কতদিন? কম। তার মানে চোখের পলক ফেলার মতো। তার মানে তার মধ্যে আপনি একটা কিছু কর্ম করছেন, ওর মধ্যেই ওই মাইক্রোচিপের সাহায্যে ভগবান যা কিছু ভাবুন, বা গ্রহরা, নক্ষত্ররা, গ্রহরা কি অ্যাকচুয়ালি ভগবান গ্রহরূপ ধারণ করে নিজে ফল দেন, আর কিছু না। ঈশ্বর নিজে গ্রহরূপ ধারণ করে, ঈশ্বর তো বিভিন্ন রকম রূপ ধারণ করতে পারেন। বাইরে যে আবরণটা দেখতে পাচ্ছি সবই মায়ার আবরণ। আপনি বলবেন কোনো কিছুর এক্সিস্টেন্সই নেই, রাহু কেতু তো নেই, তো দেখতেই পাই না, তাও তো রবি চন্দ্র এদেরকে দেখতে পাই, কিন্তু টোটালটাই তো মায়ার আবরণ। এই মায়ার খেলাটা, মহামায়া যে খেলাটা খেলছেন, তার ওই খেলার নিয়মগুলো নিয়েই, ক্রিকেট খেলার নিয়মের মধ্যে তো আমরা যা কিছু ক্রিকেট, তার মধ্যে ফুটবল খেলার নিয়ম তো চলে না, কিন্তু ক্রিকেট খেলার নিয়ম ওই ক্রিকেট গ্রাউন্ডের মধ্যেই চলে। বাড়িতে এসে কি ক্রিকেট খেলার নিয়ম চলে? বউ যদি ভালো না রান্না করে, ওয়াইফকে বলবেন আউট, দেখিয়ে দেবেন? হবে? নিশ্চয়ই হবে না। তার মানে ক্রিকেট খেলার যে নিয়মটা, ক্রিকেট খেলা যদি আম্পায়ার আঙুল তুলে দেয়, তাহলে আপনাকে পিচ ছেড়ে চলে যেতে হবে, পিচ ছেড়ে বেরিয়ে আসতে হবে, এটা তো ক্রিকেট খেলার নিয়ম। তার মানে আমাদের এই যে মহামায়ার যে নিয়মটা দিয়েছেন, সেটা ইউনিভার্স এর মধ্যেই ঘোরাফেরা করছে, যার মধ্যে এর ইমপ্লিমেন্টেশন এইখানেই, প্রয়োগটা এইখানে। তো এখানে কি অন্য জায়গায় চলে গেলাম, কি নিয়ে বলছিলাম? তো এদের যে এক্সিস্টেন্স নেই,
তারপরেও আমরা এদেরকে বিচার করছি, নিয়মের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, হ্যান ত্যান। তো যখন আপনার 12th একে সৃষ্টি করা হলো, আপনি যাকে এই জন্মে শোষণ করেছেন, পরজন্মে আপনাকেও জন্মাতে হচ্ছে, তাকেও জন্মাতে হচ্ছে, দুজনেই জন্মাচ্ছেন। ও জন্মাচ্ছে কিসের জন্য? এবারে আপনার শোধটা করার জন্য। আর আপনি জন্মাচ্ছেন কিসের জন্য? ওই যতটা যাতনা ওকে দিয়েছেন ততটা ভোগ করার জন্য। এটাই অ্যাস্ট্রোলজি, আর কিচ্ছু না। অন্যভাবে দেখলে আলাদা। আপনার জন্ম হয়েছে, আজকে আমি বাবাইয়ের 500 টাকা মেরে দিলাম, বাবাই কিছু বলতে পারলো না, অন্তরে কষ্ট পেল, বাবাইও চলে গেল, আমিও চলে গেলাম। পরের জন্মে বাবাইকে জন্মাতে হবে কিসের জন্য? ওই 500 টাকাটা শোধ নেওয়ার জন্য। আর আমাকে জন্মাতে হবে কিসের জন্য? ওকে 500 টাকাটা শোধ দেওয়ার জন্য। যতক্ষণ না এই কর্মের ফলটা পুরোটা খণ্ডন হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এই চক্রাকারে ঘুরতেই থাকবে। সাধু সন্তরা কি করেন? কামনা করেন না। কি বলেছেন ভগবান বুদ্ধ? কি বলেছেন? যে কামনাই তো মানে আকাঙ্ক্ষাই মানুষের দুঃখের কারণ। আকাঙ্ক্ষা শেষ হলে মানুষের মুক্তি হয়। মুক্তি মানে কিসের মুক্তি? এই মুক্তি কোনো আলাদা জায়গায় নিয়ে গিয়ে আপনাকে সিংহাসনে বসাবে না। কামনার থেকে মানে সব কিছুর থেকে আপনার এই কর্মের বন্ধন থেকে আপনি মুক্তি পাচ্ছেন। আপনার নিট কর্মাকে আপনি জিরো করতে চাইছেন। আপনার যে টোটাল কর্ম সেটাকে আপনি জিরো করতে চাইছেন। যাই হোক, সেগুলো অনেক ডেপথে চলে যাব, ওই দিকে চলে যাব। আমি জাস্ট এইটা বলতে চাইছি যে 12th যেখানে যাকে সৃষ্টি করলো, সেই গ্রহটা আপনার 2nd হাউসে এসে বসলো। তার মানে এবার কোন জায়গাটাকে জ্বালাবে? আপনাকে সারা জীবন শ্বশুর বাড়িতে জ্বালাবে, আপনার ওই লাইফটাকে ডিস্ট্রয় করে দেবে। আর আপনি মনে মনে দুঃখ পাবেন, কষ্ট পাবেন। এই যে দুঃখ কষ্ট পাওয়া জিনিসটা কি, জ্যোতিষ শিখতে হলে এটা আগে বুঝতে হবে। দুঃখ কষ্ট পাওয়াটা কি, সাফারিং কি জিনিস। এই যে মনের মধ্যে যে প্রত্যেকটা সময় যেন আমি মরে যাচ্ছি, প্রত্যেকটা সময় আমি কষ্ট পাচ্ছি। বিচ্ছেদ, সন্তানের সঙ্গে বিচ্ছেদ হয়েছে, সন্তান মারা গেছে, 5-12 কানেকশন হয়েছে, সন্তান মারা গেছে, 5-8 কানেকশন হয়েছে, সন্তান মারা গেছে। 5ম স্থান, একটু আগে সন্তান স্থান বলেছি তো। এর ফলে কি হচ্ছে? এর ফলে আপনি যে দুঃখ হচ্ছে আপনি বেঁচে থাকতে মরে যাচ্ছেন। এই যে সাফারিংটা আপনার হচ্ছে, এটা গিয়ে কোথায় হিট করছে? আপনার যে দুঃখ হচ্ছে, এর ফলে আপনার কর্মের যে নেট যে ফলটা ছিল, যে আপনার পাপ যা কিছু আপনি জমা করেছিলেন, খারাপ জিনিস বা নেগেটিভ এনার্জি যা কিছু বলুন জমা করেছিলেন, সেগুলো আস্তে আস্তে কি হচ্ছে? প্রচুর কালো মেঘ জমেছে, জমতে ও কি ভার সহ্য করতে পারবে? একটা সময় কালো মেঘ ঝরে পড়ে বৃষ্টি হবে। বৃষ্টিতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু একটা জিনিস কি, বৃষ্টিটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর তো সূর্য উঠবে। বৃষ্টির মেঘ দেখে প্রচুর ভয় পাচ্ছি, ওটা আপনারই সঞ্চিত কর্মফল, ওটা অন্য কারোর কর্মফল নয়। আপনিই করেছেন, অন্য কেউ করেন, বা আপনিই করছেন, অন্য কেউ করবে না। সেই ফলটা আপনি পাবেন। কিভাবে পাবেন? আপনার ভোগ আর ত্যাগের মাধ্যমে। আপনার যা জাগতিক ভোগ বাসনা, সেগুলো পূর্ণ হবে। কি পূর্ণ হবে? যত ধরুন আপনি একটা জিনিস দেখুন, খুব ভালো করে দেখুন। একটু জল খেয়ে নিচ্ছি, 1 মিনিট। হ্যাঁ, সরকারি চাকরি কারা পায়? ভালো করে খেয়াল করে দেখেছেন সরকারি চাকরি কারা পায়? যারা আদা জল খেয়ে লেগে পড়ে আছে, পেয়েই ছাড়বো, তারাই পায়। 95% কেসে তারা পায়। 5% কেস কপালে জুটে যায় বা ফ্লুক লেগে যায়। আমি বলছি, ধরুন আপনি কোনো একটা জিনিসকে যদি আপনাকে ঢিল ছুঁড়ে বা তীর ছুঁড়ে মারতে বলা হয়, তো আপনি 100টা তীর চালালে তো একটা সময় লাগবেই। কিন্তু যে শুটার, সে একটাতেই লাগিয়ে দেবে। শুটার মানে কি? সে তো প্র্যাকটিস করে, কন্টিনিউয়াস প্র্যাকটিস করে, মানে প্রচুর তার ত্যাগ তিতিক্ষা, তার চেষ্টা শ্রম। আপনি ক্রিজে নেমেই সচিন সৌরভের মতো পটাপট করে 6 মারতে পারবেন না। তার মানে কি? তার আগে ওরা নেটে প্রচুর প্র্যাকটিস করেছে। এই যে তীব্রভাবে তারা চাইছে, মানে তীব্রভাবে কামনা সঞ্চয় করছে, জমাচ্ছে, আমার সরকারি চাকরি কোনো মূল্যে চাই, আমি গাঁচিয়ে পড়ছে, পড়াশোনা করেই যাচ্ছে। জীবনের আরও আদার্স অনেক কিছু আছে। সরকারি চাকরি ডেফিনেটলি একটা ভোগ। দেখুন, এটা আজকে যে কথাগুলো বলছি, এগুলো জ্যোতিষের চ্যাপ্টারের, সাধারণের জন্য নয়, কিন্তু যারা জ্যোতিষ ভালোবাসে তাদের বোঝার জন্য। এই ভিডিওটা বা এই কথাগুলো যদি সাধারণ মানুষ শোনে, আমার উপরে হাসবে,
সাধারণ মানে সাধারণভাবে যারা জ্যোতিষের বাইরে তারা হাসাহাসি করবে, বলছে কি একটা পাগল লোক উল্টোপাল্টা কথা বলছে। আমি উল্টোপাল্টা কাদের জন্য বলি, কেন আপনাদের কাছে যে সমস্ত মানুষ কামনা নিয়ে আসবে তাদেরকে আপনারা বিচার করবেন। আপনি কত বড় কাজ করতে চলেছেন আপনারা বুঝতে পারছেন? জ্যোতিষ শিখতে চলেছেন মানে কি, আপনাদের কাছে যারা আসবে তারা তীব্র কামনা বাসনা নিয়ে আসবে, আমার এটা চাই, এটা আমার হচ্ছে না, এটা আমার আটকে আছে, আমার চাকরিটা হচ্ছে না, আমার ছেলের বিয়েটা হচ্ছে না, এটা তো একটা ফোলাচ্ছে, তার কামনার বেলুনটাকে ফোলাচ্ছে, বিশাল বড় করছে। এটা করতে গিয়ে কিছু পজিটিভ জিনিস কিছু নেগেটিভ জিনিস সব জড়ো করছে, মেঘ বড় করছে, বৃষ্টি তো হবেই। তীব্রভাবে কোনো কিছু চাইলে কেউ আটকাতে পারে না বলে না, তার মানে কি আপনি প্রবলভাবে চেয়ে এ জন্মে পেলেন না, প্রবলভাবে চেয়ে এ জন্মে পেলেন না, কি হবে? পরের জন্মে গিয়ে ওইটা কোন জন্মে দেবে সেটা ভগবানের উপর ডিপেন্ড করছে মোস্টলি। কেমন আমি একটা ছোট্ট একটা উদাহরণ দিই। গুরুদেব বলতেন যে একজন সারা জীবন কেঁদে গেল সন্তানের জন্য, সন্তান 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 নেই, 5th হাউসে অলরেডি কেতু বসে আছে, তার নেই, কোনোভাবেই নেই, আরো অনেক অ্যাফ্লিকশন আছে 5th হাউসে, সন্তান নেই তার, কেঁদে 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 সারা জীবন ভগবানকে গালাগালি দিয়ে গেল, সবাইকে দিলে আমাকে দিলে না, সবাইকে দিলে আমাকে দিলে না। তার লাইফটা, তার 70-80 বছরের লাইফটা ইউনিভার্সের কাছে, ভগবানের কাছে ক সেকেন্ড, তার সারা জীবন ধরে সে কেঁদে ফাটিয়ে দিয়েছে, ভগবানের কাছে কত সেকেন্ড সেটা? ঈশ্বরের কাছে কত সেকেন্ড? ইউনিভার্সের টাইম যদি তাই হয়, সবকিছু গড ক্রিয়েটার, তারও যদি এক্সিস্টেন্স থাকে, তারও যদি আমি ধরে নিচ্ছি তর্কের খাতিরে তারও ডিস্ট্রাকশন আছে ধরে নিচ্ছি, সেও ডিমলিশ হয়ে যাবে ধরে নিচ্ছি, কোনোদিন হবে না কিন্তু ধরে নিচ্ছি, তার একটা টাইম আমি মানে একটা স্প্যান ধরে নিলাম, বা কোনো একটা নির্দিষ্ট স্প্যানে নির্দিষ্ট মূর্তিতে নির্দিষ্টভাবে এতটা টাইম অনুযায়ী থাকবেন, সেই এতটার মধ্যে আপনার টাইমটা কতটুকুনি, তাও যতটুকু লাইভ ততটা লাইভ আপনি শুধু খালি কি করেছেন, ভগবান কিন্তু আপনাকে সঙ্গে সঙ্গে ফল দিয়ে দিল, মানে কি পরের জন্মটা ভগবানের কাছে কিন্তু কোনো ব্যাপার না, আপনাকে কি করলো, মৎস্যরূপে জন্ম দিয়ে দিল। মানুষ আর মাছের মধ্যে ভগবানের কাছে কিন্তু কোনো তফাৎ নেই, কেন সবাই ক্রিয়েচার, আপনি আপনাকে সেরা মনে করছেন, আর ভগবান তার নিজের সৃষ্টি নিজে তৈরি করেছেন। তখন মানে লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান, আপনার ছেলে আর আপনার মেয়ে, ধরুন আপনার একটা ছেলে আছে, আপনার একটা মেয়ে আছে, আপনার নিজের একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আপনাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কাকে বেশি ভালোবাসেন, বলতে পারবেন? আপনি তো দুজনকেই ভালোবাসেন, তাহলে মাছও ভগবানের সৃষ্টি, আপনিও ভগবানের সৃষ্টি, আপনি আপনাকে শ্রেষ্ঠ বলে মনে করছেন, কিন্তু যে পিতা সে তো কারোকে শ্রেষ্ঠ বলে মনে করছে না। তাহলে ভগবান মৎস্য অবতার ধারণ করতেন না, তাহলে ভগবান বরাহ অবতার ধারণ করতেন না, তাহলে শুধু মানুষ অবতারই হতো। ভগবান বিষ্ণুর যা আমরা মাইথোলজি পড়ে যা বড় হয়েছি, সেখানে ভগবান নিশ্চয়ই শুয়োর অবতার ধারণ করতেন না, নিকৃষ্ট জীব করেছেন তো, বরাহ অবতার ধারণ করেছেন তো, মৎস্য কর্ম বরাহ করেছেন তো। আজকে বড্ড কাশি এসে যাচ্ছে, তো যাই হোক যেটা বলছিলাম, তো এবার পরের জন্মে এত কান্নাকাটি করেছেন, এত ভগবানকে প্রেসার দিয়েছেন, নে তুই সন্তান নে, কি হবে তাহলে পরের জন্মে? লক্ষ লক্ষ সন্তান আপনার, কোটি কোটি সন্তান, কোটি কোটি, এবারে সামলান আপনি। এবার আপনার চোখের সামনে আপনার সন্তান বিয়োগ হতেই থাকবে, অনেক মাছ আছে নিজের ডিম নিজে খেয়ে ফেলে, নিজের সন্তান নিজের ডিমও খেয়ে ফেলে। তাহলে ভগবানকে এত কষ্ট দেবো, এত বিরক্ত করা, যারা সরকারি চাকরি পেতেই হবে এই কামনা করছে, কি হবে? কতগুলো এক্সাম্পল, একটা এক্সাম্পল দিচ্ছি বোঝার চেষ্টা করুন। আপনি চাকরি পেয়ে গেলেন, ঠিক আছে, এরপরে 10th সঙ্গে 8th কানেকশন আছে, 10th সঙ্গে 11th কানেকশন আছে, 11th হচ্ছে সবসময়ের জন্য লাভ, কোনো কিছু লাভ করতে গেলে একাদশের সঙ্গে কানেকশন করলে খুব ভালো, সেটা লাভ হবে, যার সাথে একাদশের কানেকশন থাকবে সেটা লাভ হয়, লক্ষ্মী লাভ বলা হয় না, চাকরি লাভ, 6-11 হবে, 10-11 হবে, 2-11 হবে,
ঠিক আছে, কানেকশন গুলো স্যার আমি ঠিক বুঝতে পারি না। কানেকশনগুলো বুঝতে হবে, আর আমি বলে কিছু কিছু মনে রাখার চেষ্টা করবেন, বলতে বলতে বলে ফেলবো। এগুলো তো হয়ে গেছে, মানে গুরুর কাছে করতে 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 হ্যাঁ, করতে করতে আজ এত বছর হয়ে গেল। এগুলোর আজ জন্য একটু সমস্যা হয়। কম বেশি আমি ঘাঁটছি 25 বছর, 25 ইয়ার্স, ঠিক আছে, তার সান্নিধ্যে। যাই হোক, এনিওয়ে, তো যেটা বলছি, সাফারিংটাও বুঝতে হবে। পেলেই কামনা করলেই হবে না, যে তাকে বিরক্ত করছি, বাবা 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 আমাকে পিস্তল কিনে দাও, বাবা পিস্তল কিনে দাও, বাবা পিস্তল কিনে দাও, বাবা পিস্তল কিনে দাও, বাবা পিস্তল কিনে দাও। বাবা বলে নে পিস্তল নে। আর পিস্তল নিয়ে কি করলেন জানেন না তো, কি নিজের লোককেই গুলি করে দিচ্ছেন ঢাই ঢাই করে। ব্যাপারটা এইরকম, যে যা কামনা করবেন, একটা জিনিস মনে, ভগবানের কাছে কি প্রার্থনা করা উচিত, এটা যদিও আমি সব জ্যোতিষের আধ্যাত্মিক ক্লাসের দিকে চলে যাচ্ছি। হ্যাঁ স্যার, তুমি বলুন। যা দিয়েছো এগুলো অনেক শেখার দিয়েছো, আছে। যা দিয়েছো অনেক দিয়েছো, তুমি যা আমাকে দিয়েছো অনেক দিয়ে দিয়েছো, তুমি যা দিয়েছো তাতে আমি ভেরি মাচ হ্যাপি। তুমি যা আমাকে দিয়েছো এতটা কি আমি ডিজার্ভ করি, এটাকে জানতে হবে। যে বাঁশি বাজাতে পারে সে কি এ জন্মে এসেই অত কিছু বাঁশির টিউন শিখে গেল? অত সুমধুর সে বাঁশি বাজানো 2 বছর 3 বছর 10 বছর 20 বছরের চেষ্টায় সুমধুর, সারা দিন সারা রাত প্র্যাকটিস করেছে। কিছু তো সে পূর্বজন্ম থেকে নিয়ে এসেছে, কিছু তো তার উপরে ঈশ্বরের ব্লেসিং আছে। যে অতি বড় ডাক্তার, এত ভালো তার হাতের কাজ, এত সুন্দর অপারেশন করছে, মানে মরা মানুষকে মৃত্যু পথযাত্রী মানুষকে বাঁচিয়ে দিয়েছে, সব এই জন্মে তার পেয়ে গেছে। 30 বছর ডাক্তারি করে, 20 বছর ডাক্তারি করে, সার্জিক্যাল শিখে গেল সব। উপরওয়ালা বলে কেউ নেই, কেউ শেখায়নি, কেউ বুঝিয়ে দেয়নি, কেউ তার পূর্বজন্মকৃত কর্মফল নেই তার। তো ভগবান অনেক কিছু দিয়েছ। অর্থ একটা সুখ, সবসময় মনে রাখবেন, জীবনে বাঁচতে গেলে অর্থ একটা সুখ, অর্থের প্রয়োজন, কিন্তু অর্থই সব নয়। এখন কম্পিটিশনের টাইমে আমরা অর্থকে এত বেশি প্রাধান্য দিয়ে ফেলি কেন? আজকে ধরুন আমাদের কারোর কাছে মোবাইল নেই, আপনাদের কারোর বিদেশে 2-4 জনের কাছে আছে, আপনারা দেখেছেন, আপনাদের অত মোবাইলের প্রতি ইন্টারেস্ট হবে না। কিন্তু আপনি একটা জায়গায় আছেন, একটা পাড়ায় আছেন, বা আপনার বন্ধুবান্ধব 10টা বন্ধুবান্ধব আছে, 9 জন মোবাইল কিনে নিয়েছে, 9 জনের হাতে আপনার মোবাইল চাই। এরকম প্রচুর বাচ্চা ছেলেরা দেখবেন সুইসাইড করে নিচ্ছে বাবা মা মোবাইল কিনে দেয়নি বলে। মানে কামনাটা কোথা থেকে তৈরি হয়? যা আমরা দেখি, যা আমরা শুনি, যে পরিবেশে থাকি, সেখান থেকে আমাদের কামনা তৈরি হয়। বোঝা যাচ্ছে? সাফারিং ডিপেন্ড করবে আমার ইচ্ছের উপরে। কে সাফার করাবে? 6, 8 আর 12 সাফার করাবে, 6, 8, 12। 6 নম্বর ঘর, আচ্ছা পরপর আসি। 2 নম্বর ঘরটা শেষ করলাম মোটামুটি, 2 নম্বর নিয়ে আর কিছু বলছি না। আর আচ্ছা, একটা দুটো পয়েন্ট লিখে রাখুন। কেনা বেচা, ক্রয় বিক্রয়, যারা কেনা বেচার কাজ করে, মূলত ব্যবসায়ী যারা, ঠিক আছে, কেনা বেচার কাজ করে, তাদের সেকেন্ড হাউস ভেরি মাচ ইম্পর্টেন্ট। ব্যবসা দেখতে গেলে শুধু 7 নম্বর ঘর দেখলে হবে না, তার সাথে 2 নম্বর ঘরকেও দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আর একটা জিনিসও এখানে বলে রাখি, দ্বিতীয় বিবাহ, সেকেন্ড ম্যারেজ, সেকেন্ড হাউস থেকেই বিচার হবে। 75%, আরও আদার্স অন্য ভাব আছে, তবে একটা সেকেন্ড ম্যারেজ, আমরা ওই জন্য বেশিরভাগটাকে সবসময় ধরি না, মেজরিটি মাস্ট বি কাউন্টেড বলে না কি একটা কথা আছে। যাই হোক, দ্বিতীয় বিবাহের বেশিরভাগটা বিচার হবে সেকেন্ড হাউস থেকে। এখানে বলতে পারবেন কেন সেকেন্ড হাউস দ্বিতীয় বিবাহের কারক? আমাদের মৃত্যুর কারণ কোন ঘর?
আমাদের মৃত্যুর ঘর কোনটা? মৃত্যু লিখিয়েছি তো একটু আগে, কোন হাউস মৃত্যু? স্যার 8 নম্বর ঘর। অষ্টম ঘর হচ্ছে আমাদের মৃত্যুর কারণ। আর বিয়ে কোন ঘরটা বলেছি একটু আগে, বিবাহ কোন ঘরটা বলেছি? বিবাহ স্যার 7th। তাহলে 7th কে লগ্ন ধরলে, 7th কে যদি লগ্ন ধরি মানে বিবাহটাই পারপাস। বিবাহের মানে 7th এর অষ্টম ঘর কোনটা? বিবাহের মৃত্যু কোন ঘরটা? 2 নম্বর ঘরটা। তার মানে কি ফার্স্ট যে ম্যারেজটা, সেই ম্যারেজটা এন্ড হলে, তার গুরুত্ব কমে গেলে, তার সঙ্গে সেপারেশন হয়ে গেলে, সে মারা গেলে, যা কিছু হলে, তখন আমার সেকেন্ড হাউসটা অ্যাক্টিভেট হবে। কি পারপাসে অ্যাক্টিভেট হবে? আমার সেকেন্ড ম্যারেজ পারপাসে। ইন কেস আমার 7th হাউস অত্যন্ত স্ট্রং, 7th হাউসে স্ট্রং বৃহস্পতির দৃষ্টি আছে, যত কিছুই হোক সেপারেশনটা হতে দেবে না, তাই সেকেন্ড হাউসকে অ্যাক্টিভেট করতে দেবে না। কিন্তু সেকেন্ড হাউসে একটা এই 7th হাউসে একটা বিচ্ছেদকারক গ্রহ বসে আছে, কেতু বসে আছে, শনি বসে আছে। যদিও শনি দিশাবল প্রাপ্ত হয়ে যাবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু 7th-এ বসে থাকার থেকে যদি দৃষ্টি দেয় খারাপ হবে। 7th-এ যদি স্যাটার্নের দৃষ্টি থাকে, ঠিক আছে, বা 7th-এ যদি কেতু বসে থাকে, বা 7th-এর লর্ড শনি বা কেতুর নক্ষত্র পেয়েছে, বা লগ্ন সাপেক্ষে দ্বাদশপতির নক্ষত্র পেয়েছে, এগুলো খুব বিচার্য, তখন কিন্তু 7th শেষ হয়ে গেল, তখন 8 অষ্টম ঘর কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেল। অষ্টম না, সরি, সেকেন্ড হাউস অ্যাক্টিভেট হয়ে গেল, 7th শেষ হয়ে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড হাউস থেকে ইনিশিয়াল স্টেজের চাকরিটা, মানে আমরা যখন জীবনে প্রথম চাকরিটা পাই, প্রথম জীবনেই যারা স্ট্রাগল করে বড় হয়, তারা বিভিন্ন রকম চাকরি পরিবর্তন করে, তো ছোট থেকে বড় আস্তে আস্তে ধীরে ধীরে এগোয়। তো যারা ছোটোখাটো চাকরি থেকে জয়েন করে আস্তে আস্তে এগোয়, মানুষের জীবনের প্রথম চাকরিটা বা স্টার্ট আপ পয়েন্টটা কিন্তু সেকেন্ড হাউস ইন্ডিকেট করে, ঠিক আছে। তার লোয়ার অর্ডিনারিটা হয় 6th হাউস, আর দশমভাবে গিয়ে যখন কানেক্ট করে, তখন কিন্তু তার স্টেবল চাকরি বা আপার অ্যাডমিনিস্ট্রেশন, প্লাস যদি বুধের প্রভাব থাকে, শনির প্রভাব থাকে, এসে পড়ে, তখন সেটা বিচার্য। কিন্তু স্টার্ট পয়েন্টটা আমরা সেকেন্ড হাউস থেকে বিচার করব। কোন হাউস থেকে? সেকেন্ড হাউস থেকে। হ্যাঁ, ডেফিনেটলি, কেন ডিভোর্স হবে না? এটা ফার্স্ট ম্যারেজের ডিভোর্সটা তো, এই তো মাথা খুলছে, তো এই তো বুদ্ধি খুলছে। কারণটা কি? সেকেন্ড ম্যারেজের কারণটা কি? ফার্স্ট ম্যারেজের ডিভোর্স, তাহলে নিশ্চয়ই সেকেন্ড হাউস ফার্স্ট ম্যারেজের ডিভোর্সের সঙ্গে কানেক্টেড। সেকেন্ড হাউসে যদি অ্যাফ্লিকশন থাকে, সেকেন্ড হাউসে হয়তো দেখা গেল রবি শুক্র বসে আছে, চান্সেস আছে একটা দারিদ্র যোগ তৈরি করছে, শনি মঙ্গল বসে আছে, ঠিক আছে। অনেকে বলে রবি শুক্র ভালো, সেসব আমি আসছি না, আমি বিপরীত ধর্মী গ্রহ নিয়ে জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। চলে আসছি থার্ড হাউস। আমাদের কোন দিকে ঝোঁক? একটা ছেলে, সচিন তেন্ডুলকর, তার ঝোঁক কোন দিকে? ক্রিকেট খেলার দিকে। লতা মঙ্গেশকরের ঝোঁক গান গাওয়ার দিকে ছিল, তো ঝোঁকটা ছিল বলে তবে তো তারা ওই দিকে সুপার সাকসেস হয়েছে। যদি ঝোঁকই না থাকে, তারা কেরিয়ারটাকে নেবে, কিন্তু কেরিয়ারটাতে ফোকাস করবে না কখনো, ও চালিয়ে নেওয়ার মতো চালিয়ে দেবে। যাদের ঝোঁক ডাক্তার হওয়ার দিকে, তাদের মধ্যে সেবাভাব থাকতে হবে। প্রথমে জীবনকে উৎসর্গ করতে হবে সেবাভাবে। তো এই যে ঝোঁকটা আমরা থার্ড হাউস থেকে বিচার করি, কোন দিকে আমি অ্যালাইন, কোন দিকে আমার জন্মের সাথে সাথে আমি কোন দিকে যেতে চাইবো। এটা আপনি সহোদর বলেছিলেন, থার্ড হাউস সহোদর মানে হচ্ছে আমার ভাই, আমার নিচে, বা বোন। সহোদর বা সহোদরা আমার পরে যার জন্ম হয়েছে, ছোট ভাই। এক্স্যাক্টলি। থার্ড থেকে আবার ব্যাক করে যান, থার্ড থেকে থার্ড, সেকেন্ড, ফার্স্ট,
তাই তো? একটা ঘর বাদ দিয়ে ফার্স্ট হাউস মানে আমি নিজে, একটা ঘর বাদ দিয়ে যদি আমার ভাই হয় তাহলে আমার বড় দাদা কোনটা হবে? আমার থেকে আরও উপরের দিকে, ব্যাকের দিকে আসতে হবে। মানে 11, 12, 1, 11 নম্বর ঘর হবে আমার বড়দা, মানে আমার উপরে যে দাদা আছে বা দিদি আছে, আমার আগে যার জন্ম হয়েছে। বুঝে যাচ্ছে? 12 হলে লগ্ন আমার ফার্স্ট হচ্ছে। আমার দাদা 12 হবে। কেন 12 হবে? আপনি ফার্স্ট হাউস, আপনার ভাই হচ্ছে আপনার থার্ড হাউস, মানে কোন ঘরটা হচ্ছে? আপনি ফার্স্ট হাউস, সেকেন্ড হাউসটা বাদ চলে গেল, থার্ড হাউসটা হচ্ছে আপনার, তাহলে আপনার ভাই। তারপরে আপনি আপনার লগ্ন, লগ্নের আগের ঘরটা কি? 12, 12 বাদ চলে গেল, 11 নম্বর ঘরটা হয়ে গেল আপনার দাদা। তার উপরে যদি কোনো বড় আর একজন দাদা থাকে তাহলে সে কোনটা হবে? 10 বাদ চলে গেল, 9 নম্বর। আচ্ছা, একটা বাদ, একটা ঘর বাদ, এদিকেও বাদ, ওদিকেও বাদ। আমার ভাইয়ের নিচে যদি আর একটা ছোট ভাই থাকে তাহলে 3, 4 বাদ দিয়ে 5 নম্বর ঘর। বুঝে যাচ্ছে? এইভাবে ভাই বোনের রিলেশনটা এইভাবে বার করতে হয়। আমার থেকে যে ছোট সে হলো সে 1-এর পর 3, মানে তারপরে যদি কোনো ভাই বা বোন থাকে তাহলে 3-এর পর 5, তাহলে 4 নম্বর ঘর হলো আমাদের। এবার একটা জিনিস বলে দিই, 4 নম্বর ঘর আমাদের মা, ঠিক আছে? তাহলে মায়ের হাজবেন্ড কত হবে? মানে আমার পিতা 6। হাজবেন্ড তো 7 নম্বর ঘর হয়। পিতা তো সে 9 নম্বর ঘর পেয়েছে। 9, 10, 9ও হয় কিছু কিছু পারপাসে 9, কিছু কিছু পারপাসে 10। মূলত অ্যাজ এ পার্সন, ব্যক্তি পিতা নয়, পিতার সম্পর্কীয় যাবতীয় কিছু ধন সম্পদ, পিতার থেকে যা লাভ, পিতার সঙ্গে আমার যা কানেকশনস, ব্যক্তি পিতাকে খুঁজতে গেলে 9 যেতে হবে। আর পিতার রিলেটেড যা কিছু কন্ট্রাডিকশন আছে, আমি বলছি না কন্ট্রাডিকশন নেই, কিন্তু খুঁজতে গেলে আমায় 10-এ যেতে হবে। কেননা মূলত দেখুন কেন বলছি, এরও লজিক আছে। আমার ধন আমার সেকেন্ড হাউস, তাহলে পিতার ধন 9th ধন কিন্তু 10th হাউস, ঠিক আছে? এবারে ধরুন 4 নম্বর ঘর তো মা, আমার নিজের মা হচ্ছে আমার 4 নম্বর ঘর। 4টে পিলার হয়, 1, 4, 7, 10। এইটা যদি আমি এখন বোঝাতে যাই একটা ক্লাস পুরো লেগে যাবে, যে কিরকম ভাবে মা আর বাবা আমাদেরকে কোলে নিয়ে আছেন। গ্রহদের অ্যারেঞ্জের স্টাইলটা। হ্যাঁ, আমি যদি এক হই তাহলে আমার দাদা 11 নম্বর ঘর হচ্ছে। আপনার আগে যে জন্মেছে। হ্যাঁ, আমার আগে দাদা। তাহলে আমার বাবার ক্ষেত্রে বাবা তো আমার আগে হয়। হ্যাঁ, তাহলে আমি এক হলে এটা শুধু বাবা তো আপনার দাদা নয়। আচ্ছা, বাবাই, মা মানে 1 নম্বর আপনি নিজে, 4 নম্বর আপনার মা, 7 নম্বর আপনার ওয়াইফ, 10 নম্বর হচ্ছে আপনার পিতা। এইটা ধরে চলুন, এই পিলার একটা 1, 4, 7, 10-এর যে করা আছে না, স্ট্রাকচারটা করা আছে, সবার সঙ্গে সবার রিলেশন, এইভাবেই বিচার করতে হয়। কন্ট্রাডিকশন এসে 9-কে 10 ধরে চলুন, কোনো অসুবিধে নেই, কোনো অসুবিধে নেই। কেন? আপনার সঙ্গে পিতার কানেকশন মেনলি ব্যক্তি পিতাকে কোলে নিয়ে বসে থাকেন না, মূলত বাবার কি টাকা পয়সা, বাবার কি সম্পত্তি, তার উপরেই আপনার বিচার হয়। যে আপনার বাবার যদি প্রচুর টাকা পয়সা থাকে আপনি ফ্লারিশ করবেন, বেশি হবেন। আপনার বাবার যদি কিছু না থাকে ন্যাচারালি আপনাকে স্ট্রাগল করে এগোতে হবে। যাই হোক, দেখুন রবি আর চন্দ্রকে একটুখানি এই জায়গাটা একটু বুঝিয়ে বলে দিই। চন্দ্র আছে কর্কট রাশিতে, রবি আছে সিংহ রাশিতে, মানে ন্যাচারাল নৈসর্গিক কারক। রবি সবসময় পিতার কারক আর চন্দ্র সবসময় মায়ের কারক, ঠিক আছে? আগে মা আছে, তারপরে বাবা আছে, ঠিক আছে? এবারে কল্পেতে দেখুন
ওদিক থেকে কর্কটের আগের ঘরটা কে? 3 নম্বর মঙ্গল। কর্কটের ওপারে মিথুন, মিথুন রাশির অধিপতি কে? বুধ। বুধ। আর এপারে আপনার সিংহ রাশির পরে কন্যার অধিপতি কে? বুধ। তাহলে সবার আগে কাকে? বাবা মা 2 সন্তানকে নিয়ে আছে না? হ্যাঁ স্যার। তারপরে উপরে উঠে যান, ওপারেও মঙ্গল আসবে, এপারেও মঙ্গল আসবে। আসবে না? কে আসবে দেখুন না, শুক্র আসবে, সরি শুক্র আসবে। এইদিকেও বুধের পরে শুক্র, ওইদিকেও বুধের পরে শুক্র, দুই সাথে। শুক্র মূলত, তারপরে স্যার বুধ হচ্ছে ছেলে, শুক্র হচ্ছে মেয়ে বা পত্নী ধরা হয়। কেউ বলতে পারে যে পত্নী, কিন্তু বাবা মার কাছে তো আর পত্নী হবে না, বাবা মার সাপেক্ষে হবে। বুধ সন্তান ছেলে, শুক্র হচ্ছে মেয়ে। যে কোনো নারীর প্রতীক জীবনে আমাদের সবসময় নারীর প্রতীক হচ্ছে শুক্র। একজন হাজবেন্ড মানে একজন ছেলের জন্মছকে তার হচ্ছে কিন্তু তার ওয়াইফ সবসময় তার শুক্র হবে, তেমনি একজন মেয়ের মানে কুণ্ডলিতে তার বৃহস্পতি সবসময় তার হাজবেন্ড হবে। ঠিক আছে, দেখুন গ্রহগুলোর স্ট্রাকচার দেখুন কি সুন্দর সাজানো। ওপারে পেয়ে গেলাম শুক্র, ওপারে পেয়ে গেলাম শুক্র, তারপরে চলে আসবে দাদা, ব্রাদার, ব্রাদার ব্রাদার ভাতৃকারক গ্রহ কে? পুত্রকারক গ্রহ হচ্ছে কে? পুত্রকারক গ্রহ হচ্ছে বুধ। দ্বারাকারক গ্রহ বা স্ত্রী, কন্যা, এই জিনিসটা বোঝাতে কাকে ব্যবহার হয়? শুক্র। দাদা কোথায় বসে আছে? মানে বাবা মা কিরকম ভাবে কোলে নিয়ে আছে। প্রথমে ছেলেকে নিয়ে আছে, তারপরে মেয়েকে নিয়ে আছে, তারপর নিজের ভাই বোনকে নিয়ে আছে, মানে ব্রাদারকে নিয়ে আছে মঙ্গল। মঙ্গলের ওপারে টপকে কে আছে দেখুন তো? বৃহস্পতি। বৃহস্পতি মানে গুরু। পরিবার কারোকে আলাদা করে দেয়নি, দুদিকে, ওদিকেও বৃহস্পতি। মনে রাখার সুবিধে দেখুন কত, ওপারেও বৃহস্পতি। যে কোনো একদিক দিয়ে খুঁজুন, পরপর ভাবে এটা সাজানো আছে। এই সিকোয়েন্সটা কেউ বুঝতে পারে না, কেউ বুঝিয়েও দেয় না কিভাবে গ্রহগুলো স্তর বিন্যাস হয়েছে। রবি আর চন্দ্রের পরপর দেখুন না সাজানো। ঘরের মালিকগুলোকে দেখুন, প্রথমে এলো বুধ, তারপরে এলো শুক্র, তারপরে এলো মঙ্গল, তারপরে এলো গুরু বৃহস্পতি, তারপরে আমার সামনে আছে কে? ভৃত্য, বাড়ির চাকর বাকর। ডিস্টেন্সটা কে কত তার কাছে কাছে আছে চিন্তা করুন। সবসময় রবির কাছে বুধ থাকে, বুধকে ছেড়েই দেয় না, একটা ঘর টপকাতে দেয় না। সবসময় রবি বুধ ছকে দেখবেন রবি বুধ কাছাকাছি আছে, রবি বুধ কাছাকাছি আছে। শুক্রকেও ছাড়ে না, মেয়েকেও ছাড়ে না। রবি বুধ শুক্র মোটামুটি খুব একটা ডিস্টেন্সে টপকায় না। বেশিরভাগ দেখবেন রবি শুক্র ছকে এক জায়গায়, রবি বুধ এক জায়গায়, রবি বুধ শুক্র এক জায়গায়, বা এক ঘরের ডিফারেন্স আছে। তাদেরও টান, স্পেসিফিক গ্র্যাভিটি, তাদের স্পেসিফিক গ্র্যাভিটি না, তাদের গ্র্যাভিটি কতটা টান, মাধ্যাকর্ষণ টান, শক্তি যে টান, তাদের যে মাধ্যাকর্ষণ তো নিজের অভিকর্ষজ টান, যেটা বাইরে দিয়ে যে টেনে নিজের দিকে ধরে রাখা, সেইটা। তার মানে সম্পর্ককে সব থেকে দূরে কাকে করে রেখেছে? ভৃত্যকে, বাড়ির চাকর বাকর। চাকর বাকরের পরে পরিবারের স্থান কার? ভাই বোনেদের স্থান। মানে যখন ছেলে মেয়ে বউ এসে যায় তখন নিজের ভাই কিন্তু পর। গুরুর আদেশ তো মেনে অবশ্যই চলবে, জীবনে গুরুর আদেশ সবসময় মেনে চলবে, কিন্তু গুরুকে কি বাড়িতে রাখে? কিছুদিনের জন্য এসে হয়তো থাকতে পারে, কিন্তু রাখে না তো। তাহলে স্ট্রাকচারটা কত সুন্দরভাবে সার্কেলটা ছড়ানো আছে, বুঝতে পেরেছেন? শনি শনি, ঠিক আছে। শনির পরে কে আছে? বৃহস্পতি, তারপরে মঙ্গল, তারপরে কে? শুক্র, তারপরে কে? বুধ, তারপরে বাবা মা নিজে আছে। এই সার্কেলটা কি সুন্দর সাজানো আছে। কেউ বুঝিয়ে দেবে না। মঙ্গল শুক্র বুধ চন্দ্র রবি বুধ শুক্র, মঙ্গল বৃহস্পতি, শনি শনি বৃহস্পতি, এইভাবে চারটাকে আপনাকে বুঝিয়ে দেয়। কিন্তু কার পরে কে এসেছে, কোথা থেকে শুরু কোথা থেকে শেষ, কেউ বলে দেবে না। এটা ফিল করতে হয়েছে, এটা বুঝতে হয়েছে, প্রচুর খেটে বুঝতে হয়েছে যে এদের স্ট্রাকচারটা এইভাবে আছে। ঠিক আছে, থার্ড হাউস আরেকটু বলে দিই।
এখান থেকে আমরা ভ্রাতাভগ্নীয় বিচার করব, ভাই বোন বিচার করব, আমাদের বল বীর্য কতটা শক্তি, কতটা পাওয়ারফুল, আমরা আমাদের শরীরে কত শক্তি হবে, কত এনার্জেটিক হব, সেটাও। কোনো যন্ত্রসঙ্গীত, কোনো ইনস্ট্রুমেন্ট বাজানো, যন্ত্রসঙ্গীত, যন্ত্রসঙ্গীত বাজাতে গেলে কি লাগে? হাত লাগে। তাহলে ডেফিনেটলি হাতের ব্যাপারটাও কিন্তু থার্ড হাউস থেকেই আসবে। সেকেন্ড হাউস থেকে গলা বিচার করব, কণ্ঠ, ঠিক আছে? যারা সঙ্গীত শিল্পী, কণ্ঠশিল্পী, আবৃত্তি শিল্পী, ভালো বক্তা, তাদের সেকেন্ড হাউস। যারা ভালো মিউজিশিয়ান, ভালো বাজায়, তারা থার্ড হাউস। তার পরের স্থান। আগে কাদের স্থান? আগে যারা গাইয়ে, যে গাইবে তাকে লোকে তাকিয়ে থাকে, যে সঙ্গত করবে তাকে পরে দেখে। সঙ্গতকারী অনেক সময় বাদ্যসঙ্গীতের জগতে তারা অনেক উপরে চলে যায়, কিন্তু দুজনকে যদি একসাথে স্টেজে তোলা হয়, লোকে আগে গাইয়ের দিকেই দেখবে, ঠিক আছে? একই স্টেজে লতা মঙ্গেশকর, ভিভাল সারা থাকতেই পারে, কিন্তু লোকে আগে দেখবে কাকে? লতা মঙ্গেশকরকেই দেখবে। অনেকে আছে ভিভাল সারাকে ডেফিনেটলি দেখবে, কিন্তু আমি বলছি সাধারণভাবে, সাধারণ ক্ষেত্রে আমরা দুজনের নাম জানি না, দুজন ছদ্মরূপে এসেছেন, তখন আগে সঙ্গীত শিল্পীকেই দেখবে। যাক, সিকোয়েন্সটা এইভাবে এসে সেকেন্ড, তারপরে থার্ড, ঠিক আছে? তাহলে কেউ যদি বলে আমার ছেলে তবলা বাজাচ্ছে, এ সাকসেসফুল হবে কি হবে না বলবেন? সাকসেসের ঘর কোনটা? 11th, একাদশ, 3-এর সাথে একাদশ কানেক্ট করছে কিনা, সাকসেসফুল হবে। কিসে সাকসেসফুল হবে? ভালো বাজাতে পারবে। রোজগারপাতি হবে কিনা সেটা পরের ব্যাপার। রোজগারপাতি দেখতে গেলে তার 2, 3, 11 হচ্ছে কিনা, তার ধন সম্পদের সঙ্গে কানেক্ট করছে কিনা, 11th-এর সঙ্গে, লাভের সঙ্গে কানেক্ট করছে কিনা, কিন্তু পারফর্ম করতে পারবে কিনা, থার্ড হাউসটা বিশেষ ইম্পর্টেন্ট, ঠিক আছে? নাচ, নাটক, ডান্সার, নাটক, থার্ডের সঙ্গে ফিফথকে দেখতে হবে। ফিফথ হলো কি? ফিফথ হলো আমাদের কলা কৌশল। থার্ডের সঙ্গে যখন ফিফথ কানেক্ট হবে তখন সে কলা কৌশলী হবে, না হলে কিন্তু হতে পারবে না, ঠিক আছে? উপস্থিত বুদ্ধি, চট করে কোনো কিছুকে ম্যানেজ করা, সেটাও কিন্তু থার্ড হাউস। 2 নম্বর ঘরটা তো হাতের ঘর, তাহলে লেখালেখিটাও হাত দিয়ে হয়, লেখালেখি ভালো করতে পারবে কিনা সেটাও থার্ড হাউস বলবে। থার্ড বলেছি কি? থার্ড বলেছি মানসিক ঝোঁক, ফিফথ হচ্ছে প্রেম। 5 নম্বর ঘর আমাদের প্রেম, থার্ড হচ্ছে মানসিক ঝোঁক। তাহলে সে প্রেমিক হবে কিনা সেটা 3 আর 5 কানেক্ট করলে, মানে তার মধ্যে সেই আবেগ, তার প্রেম করার ঝোঁক থাকবে কিনা। তাহলে প্রেমজ বিয়ে ডেফিনেটলি 3-এর সাথে 5 হলো, মানে প্রেম করতে এলো, ঝোঁকটা প্রেমের দিকে এলো। 5-এর সাথে 7 কানেক্ট হলো, প্রেম, ঝোঁক, প্রেম, বিয়ে, ঝোঁক, প্রেম, বিয়ে হলো 3, 5 সাথে। 3, 5 কানেক্ট হলো, 7-এর সঙ্গে কানেক্ট করলোই না, তাহলে শুধু প্রেমই করে গেল, বিবাহ আর হলো না। মানে প্রেম করে বিবাহ দেখতে গেলে 3, 5, 7 কানেকশন, 5, 7 কানেকশন সবার আগে, বিশেষ করে 5, 7 সেই ব্যক্তির ঝোঁক আছে কিনা, প্রেমটা পজিটিভ, তার মধ্যে প্রেম আছে কিনা, ঠিক আছে, তার ঝোঁক আছে কিনা সেটা। 3-এর সাথে 7 কানেকশন ডাইরেক্ট বিবাহের দিকে তার ঝোঁক, এখানে প্রেম নয়, বিয়ে করার ইচ্ছে আছে। থার্ডের সঙ্গে 7-এর কানেকশন আছে মানে তার বিয়ে করার ইচ্ছে আছে। থার্ডের সঙ্গে 7-এর কোনো কানেকশনই নেই, বা থার্ডের সঙ্গে সেকেন্ডেরও কোনো কানেকশন নেই, তাহলেও কিন্তু তার বিবাহ করার কোনো ইচ্ছেই নেই। 3-এর সাথে 7, টু সাম এক্সটেন্ট 2ও আছে। 3-এর সাথে 7 ডাইরেক্ট বিয়ে হচ্ছে, প্রেম হচ্ছেই না। না না, ওরম ব্যাপার নয়, তার 3-এর সাথে 7 হচ্ছে মানে বিবাহ করার ইচ্ছে আছে,
ঠিক আছে, এখানে যদি 5 ঢুকে যায় তো প্রেম চলে এলো, ঠিক আছে। আবার ভাবোদ্ভাবম আছে, পঞ্চমের পঞ্চম আছে, নবম ভাবও কিন্তু প্রেমকে ইন্ডিকেট করে, ডিভাইন প্রেম, স্বর্গীয় ভালোবাসা, পূর্বজন্মের থেকে যাকে আপনি ভালোবেসে আসছেন সে আবার এসেছে আপনার জন্য। ভাবোদ্ভাবম মানে যে ঘর থেকে সেই ঘরে যেতে, 5-এর সাথে পঞ্চমের পঞ্চম মানে নবম ঘর, ওগুলো সব ডেপতে আসবো ভাই। এখন এগুলো করালে গেলে পাগল হয়ে যেতে হবে, অত ভিতরে ঢোকা যাবে না এখন জাস্ট প্রিলিমিনারি জিনিসটা নিয়ে বলছি, সেইটা মাথার মধ্যে রাখুন। তো আমাদের ফুসফুস, সেটাও থার্ড হাউস থেকে বিচার হবে। মানে আপনার ফুসফুস কতটা শক্তিশালী না ফুসফুস দুর্বল। থার্ড হাউসের সঙ্গে কেতু কানেক্ট করলে ফুসফুসে 4টি ধোঁয়া ঢোকাবেন। কেতু হচ্ছে ধূম গ্রহ, ভাবতে হবে কানেকশনস গুলো। ঠিক আছে, থার্ডের সঙ্গে রাহু কানেক্ট করছেন, একদম মদমাতাল, অ্যালকোহলিক। ঠিক আছে। কোন দিকে ঝোঁক, থার্ডের সঙ্গে রাহু কানেক্ট করছে, থার্ডের সঙ্গে শুক্র কানেক্ট করছে তো মহিলা চলে গেলেন, থার্ডের সঙ্গে শুক্র রাহু কানেক্ট করছে, মহিলা এবং অবৈধ জিনিসও চলে গেলেন। থার্ডের সঙ্গে কেতু কানেক্ট করছে, শুক্র কানেক্ট করছে, প্রথমে তো থার্ডের সঙ্গে শুক্র কানেক্ট হলো, মহিলার দিকে গেলেন, কেতু মানে পুরো আপনাকে ডিস্ট্রয় করে দিয়ে বেরিয়ে চলে যাবে। অনেক ব্যাপার আছে, এগুলো আস্তে আস্তে বুঝতে পারবেন। 3 শুক্র কেতু, থার্ড শুক্র কেতু বা থার্ড কেতু। শুক্র কেতু অনেক সময় বেঁচে যেতে পারেন, থার্ড কেতু হলে আর বাঁচবেনই না। 5 কেতু, পঞ্চমে কেতু, প্রচুর প্রেম 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 জীবনে করে করে একদম প্রেম থেকে বিচ্ছেদ হয়ে গেলে লাস্টে সন্তানই হলো না, এরকম পজিশনে চলে যাবে। মানে প্রেমজ কারণে এবং শারীরিক কারণে এত দুর্বল হয়ে পড়েছেন যে আপনারা সন্তানই হবে না। তার কারণগুলো তো আমাদের চোখের সামনে ভাসে। এই লোকটা এসে বলছে আমার সন্তান হচ্ছে না কেন, তা যৌবনে কি করে এসছে তা তো ইতিহাস একদম প্রেসক্রিপশন আমার সামনে নিয়ে এসে দেখিয়ে দিচ্ছেন যে দাদা এইটা আমার প্রেসক্রিপশন, আমায় দেখিয়ে দিয়েছেন। কারণ আমি কি করে বলি, আমি তো বুঝতে পারছি, বলতে পারছি না, তখন তাকে অন্যভাবে কথার মাধ্যমে বলতে হবে। আপনাকে এখন শুক্রকে বুস্ট আপ করাতে হবে। তাহলে আপনি এখন কি করবেন, এখন আঙুর খান, গ্রেপ সিড এক্সট্র্যাক্ট খান, এই সমস্ত খান যাতে আপনার বুস্ট আপ হয়। মানে শুক্রকে তখন আবার অ্যালাইন করতে বলা হচ্ছে, শুক্রকে অ্যালাইন করতে বলা হচ্ছে। যখন আবার শুক্র পিকচারে আসবে তখন আবার সন্তান হবে, ঠিক আছে। আর কেতুর এনার্জিকে রিলিজ করতে হবে, শুক্রের এনার্জিকে বাড়াতে হবে। কেতুর এনার্জিকে কিভাবে রিলিজ করবে, কেতু সম্বন্ধীয় যাবতীয় জিনিস দান করা, কম্বল দান করুন। কেতুর সব থেকে ভালো উপায় হচ্ছে গরিব ভিখারি এদেরকে চিটকাবরা মানে বলে না ওই ধূসর রঙের বা ডোরা কাটা কম্বল দান করা, কেতু অত্যন্ত প্রসন্ন হয়। এই গেল থার্ড হাউস। আজকে আর করাবো না, আজকে থার্ড হাউস দিয়ে শেষ করব, ঠিক আছে। আমার দুটো অ্যাস্ট্রোলজির কাজ আছে, ওই দুটো আমাকে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আজকে এই অবধি থাক, নেক্সট ক্লাসে তাহলে পরে আবার কথা হচ্ছে, ঠিক আছে। ঠিক আছে বাবাই, হ্যাঁ কালকে, হ্যাঁ বলুন। ওই যেমন ঘরগুলো বলছিলেন না, ত্রিকোণ ঘর 1 4 7 10, কেন্দ্র ঘর ত্রিকোণ নয়, কোণ হচ্ছে 1 5 9। কোণ একটা ট্রায়াঙ্গেল যদি কাটি ত্রিভুজ কাটি, একদিকে থাকবে 1, একদিকে থাকবে 5, একদিকে থাকবে 9। আর যদি চতুর্ভুজ কাটি তাহলে 1 4 7 10। একের সাথে প্রত্যেকটার সঙ্গে 3 করে যোগ করুন, একের সাথে 3 যোগ করলে 4, 4-এর সাথে 3 যোগ করলে 7, 7-এর সাথে 3 করলে 10, 10-এর সাথে আবার 3 যোগ করলে মানে যেহেতু 12 আমার আবার রিটার্নে চলে আসবে 11 12 1, ঠিক আছে। 1 4 7 10, 10-এর পরে 11 12 1, 1-এর পরে 2 3 ছেড়ে দিয়ে 4, 4-এর পরে 5 6 ছেড়ে দিয়ে 7, 7-এর পরে 8 9 ছেড়ে দিয়ে 10। তার মানে 1 4 7 10 এটা একটা চতুর্ভুজ। আর ত্রিভুজ হচ্ছে কোণ যেটা, সেটা হচ্ছে 1 5 আর 9, প্রত্যেকটার সাথে 4 যোগ করে নেওয়া। 12টা ঘরকে যদি আমি এইভাবে ভাগি, ঠিক আছে, 12কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে 3 আসবে, তাই তো। তাহলে 3টে ঘর পাবো,
তাহলে প্রত্যেকের সাথে 4 যোগ করে নেবো, 1-এর সাথে 4 যোগ করলে 5, 5-এর সাথে 4 যোগ করলে 9, 9-এর সাথে 4 যোগ করলে আবার ফার্স্ট হাউসে ফিরে আসবো। বোঝা গেল? ঠিক আছে, আজকের জন্য জয়গুরু, সকলকে শুভরাত্রি। ঠিক আছে, শুভরাত্রি স্যার।